সঙ্গে গোটা ব্যবস্থাটাই বদলাতে শুরু করলো। সেটা হচ্ছে বড় পরিবর্তন হচ্ছে গদ্যের আঙ্গিক, মানে গদ্য লেখা এতদিনে যা আমাদের গদ্যের একটা ছিল, কারণ ডিজিটালের নিয়মই হচ্ছে এখানে অনেকেই ডিজিটালে কি করেন তারা জানে যে তাদেরকে বলে দেওয়া হয় যে ম্যাক্সিমাম 1200 থেকে 1500 শব্দ, 1000 থেকে 1500 শব্দ। তার কারণ হচ্ছে বেশিরভাগ লেখা যত বড় হবে সেই ধৈর্যটা, সেই সময় একটা মানুষ ডিজিটালের প্রতি দিচ্ছে। একটা অনুষ্ঠান পত্রিকায় যদি আমি একটা প্রবন্ধ পড়ি, তার যে মনোযোগ, সেখানে একটা 20 পাতার প্রবন্ধ আমি যখন পড়ছি, সেই মনোযোগটা আমি সেইখানে দিচ্ছি। কিন্তু মানে সেটা ফরম্যাটের ক্ষেত্রেই হোক, সেটা দেখার ক্ষেত্রেই হোক, পড়ার ক্ষেত্রেই হোক, একটু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সেখানে আমি হয়তো যেতে আমি মেট্রোয় যেতে একটা লেখা পড়ছি, বাসে যেতে একটা লেখা পড়ছি, চাই দোকানে বসে একটা লেখা পড়ে নিচ্ছি। তো এর সময়সীমাটা 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। সুতরাং একটা বেঁধে দেওয়া হচ্ছে, যে ফলে যেটা হচ্ছে যে যারা লিখছে তাদের কাছে একটা চ্যালেঞ্জ তৈরি করছে যে আমি কিভাবে লিখছি। সরাসরি তারা মূল প্রসঙ্গে ঢুকে যাচ্ছে এবং খুব ছোট ছোট বাক্যে লেখাটা লিখছেন না। আগের প্রবন্ধে যতটা অনেক বড় করে বিস্তারে লেখার জায়গা ছিল, সেই জায়গাতে এটা একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে লেখকদের কাছে, যে আমি কিভাবে লিখব, এটা একটা নতুন চ্যালেঞ্জ। এবং তার ক্ষতির দিকটা হচ্ছে এই যে দীর্ঘ লেখাপড়ার যে অভ্যেস মানুষের, সেইটা আস্তে 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 ক্রমশ এটা কিন্তু কমছে না। কিন্তু সৌরভদাও একটু আগে বলছেন দীর্ঘ লেখাপড়ার অভ্যেস একটু হলেও কোথাও গিয়ে কমছে বলে আমার মনে হয়। এর আরেকটা ভালো দিক হচ্ছে যে ডিজিটালের, সেটা হচ্ছে যে সবসময় একটা পরীক্ষার মধ্যে দিয়ে আমি যেতে পারছি। কিরকম পরীক্ষা? ধরা যাক আমি একটা পত্রিকা চালাই, সেটা যদি প্রিন্টে হয়, আমার সেটা বছরে একটা সংখ্যা হতে পারে, ষান্মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে। আমি একটা প্ল্যান করছি যে আমার আগামী সংখ্যার বিষয় এই হবে, আমার নতুন সংখ্যায় আমি এই বিষয়ে লেখাপত্র রাখবো, এটা আমি ঠিক করছি। কিন্তু এইটা একমাত্র আমার জানার উপায় হচ্ছে যে দুটো জিনিস। একটা হচ্ছে যে কত বিক্রি হচ্ছে এই সংখ্যায়, মানে 300 কপি, 500 কপি, এই লেখাটা আমি আগ্রহ বুঝতে পারছি। তারপরে আমার এই যা আমি কন্টেন্ট যেভাবে আমি সাজাচ্ছি, যেভাবে পরিকল্পনা করছি, তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেইভাবে আমি বুঝতে পারছি। কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে পত্রিকাটা বিক্রি হচ্ছে, পত্রিকাটা কি আদৌ পড়া হচ্ছে, এর ফিডব্যাকটা যতক্ষণ সামনাসামনি আমি দেখা হচ্ছে বা কেউ আমাকে জানাচ্ছে আমি বুঝতে পারছি। কিন্তু ডিজিটালে একটা সুবিধা আছে। ডিজিটালের সুবিধা কি? ডিজিটালের সুবিধা হচ্ছে যে কোন লেখা কতজন পড়ছে এবং কত সময় ধরে পড়ছে তার একটা হিসেব আমি দেখতে পাচ্ছি। এই স্ক্রিন টাইম এবং কত লোক, এই সংখ্যাটা আমার কাছে বাসাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারছি যে অমুক লেখককে দিয়ে লেখাবো, অমুক লেখককে দিয়ে লেখাবো না। কার লেখার গ্রহণযোগ্যতা আছে, কার লেখার গ্রহণযোগ্যতা নেই, এর ভালো দিক খারাপ দিক দুই আছে। মানে আমি বলতে চাইছি যে একটু আগে বরেন্দ্রা বিনিময় দ্বারা বলছিলেন যে অপর সাহিত্যের কথা, এখন ডিজিটালে এই ধরনের লেখাকে খুব একটা মান্যতা দেওয়া হয় না, কারণ তারা ধরেই নেন ডিজিটালে এই ধরনের লেখাপড়া হবে না। কিন্তু পাশাপাশি এইরকম যদি আমরা পরীক্ষা করে দেখি যে একটা লেখা দিয়ে দেখলাম যে এর পাঠক সংখ্যা হচ্ছে 10,000, পাঠক সংখ্যা 20,000, তখন একটা নতুন ভাবনার উস্কে দেয় সম্পাদকীয় বিভাগে যে তার মানে কি লেখা পড়ছে মানুষ। যে কারণে আমি বলছি ডিজিটালে ধরা যাক একটা প্রতিবন্ধকতা, একটা ছোট্ট উদাহরণ দিই যে ইলিয়াস নিয়ে একটা লেখা আমাদের ডাকবাংলায় বেরোয়। ইলিয়াস নিয়ে কে লিখবেন, কি লিখবেন, এই একটা বৈঠকে তো আমরা ঠিক করি যে তরুণ পাইনকে নিয়ে লেখা একটা লেখা, যে তরুণ পাইনকে আমরা অনুরোধ করবো যে যদি উনি লেখেন রাজি সম্ভব না, একবার দেখি তরুণ পাইন ডিজিটালে তো একেবারেই অপরিচিত না, যে একবার দেখি লেখাটা লিখে কিরকম আমরা প্রতিক্রিয়া পাই। তো তরুণ পাইন সম্ভব না এবং তরুণ পাইনকে নিয়ে লেখা খুব অবিশ্বাস্যভাবে সেই লেখাটা মানে এত মানুষ পড়েন একসঙ্গে, আমরা নিজেরাই অবাক হয়ে যে তখন আমাদের মনে হয় যে তার মানে এই পরিসরটা তৈরি হচ্ছে ক্রমশ আস্তে আস্তে। এই যে আমরা
মানে ওই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দেখছি যে এই পরিসরটা তার মানে সত্যি তৈরি হচ্ছে, যেখানে যে একজন অপরিচিত মানুষকে যার নাম সেই অর্থে মানুষ জানে না, কিন্তু একটা ভালো লেখার জোরে সেই লেখাটা আমি পড়িয়ে নিতে পারছি মানুষের মধ্যে। শিবাজী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার রোববার ডটিন বলে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম পত্রিকা, ওরা একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিল অমিত মজুমদার এবং সুকুমার চট্টোপাধ্যায় নিয়েছিলেন। শিবাজী বন্দ্যোপাধ্যায় তখন একটা এরকম ওদের বৈঠকে আলোচনা হয় যে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার কত লোকই বা পড়বে, কিন্তু এই মানে এই সিদ্ধান্ত এই মানে সাহস ওরা দেখায় একবার দেখি চেষ্টা করে যে কতজন পরে এই সংখ্যাটা দেখতে চায়। দেখা যায় প্রচুর মানুষ পড়ছে। একই সঙ্গে খুব জনপ্রিয়, আমাদের চারপাশে তার লেখা সবসময় আমরা পড়ছি, তাকে সব জায়গায় দেখা যাচ্ছে, এরকম জনপ্রিয় যে লেখক তার লেখাও কিন্তু একই ভিত্তিতে মাপা একটা জায়গা, একটা যাচাই করে নেওয়ার একটা জায়গা যে যে যত জনপ্রিয় তিনি হন, তার বই বিক্রি ইত্যাদি, পাঠক কিন্তু তার লেখা তিনি তো একইভাবে লিখছেন, মানে তিনি বাইরের কাগজেও যা লিখছেন, ডিজিটালেও সেইভাবে লিখছেন। তো তার আমি এই হিসাবটা পিছন দিক থেকে যেহেতু এই সিস্টেমগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা জানতে পারি যে কার লেখা কতজন পড়ছে, কতজন সময় সেটা করলাম। তো সেইভাবে কিন্তু আমি বলছি যে নতুন লেখকদের যেরকম একটা সুযোগ বা তাদের একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়, তাকে তখন আমি বলি, তাদের একটা সংশয় থাকে যে আমাকে তো বলা হচ্ছে লিখতে, সত্যি কি আমার লেখার কোনো মানে আমার লেখা কজনই বা পড়বে। তাকে তখন বলা হয় যে আপনার লেখাটা দেখুন 7,000 লোক পড়েছে, তো সে অবাক হয়ে যায় যে আমার লেখা 7,000 জন পড়েছে। তাকে তখন অনেকেই এইভাবে দেখায় যে আমি মিথ্যে কথা বলছি, কারণ এটা তো আমি মিথ্যে কথা বলি কি লাভ আছে, কোনো লাভ নেই। দেখাই এই কারণে যে তার মধ্যে যাতে একটা লেখার প্রবণতা তৈরি হয়, যে এরকম অনেকে আছেন যারা হয়তো প্রচুর লেখাপড়া করেন, লিখতে একটু কুণ্ঠাবোধ করেন, তাকে যদি এইটা দেখানো যায় হয়তো তিনি কিছু লেখা লিখতে থাকবেন এবং খুব অন্যরকমভাবে লিখবেন, মনোবলটা ভেঙে যাবে সব থেকে বড় কথা, এবং যারা পড়ছেন তাদের একটু অন্যরকম লেখাপড়ার অভ্যেস তৈরি হবে। এটা গেল একটা দিক। আর একটা হচ্ছে যে ডিজিটালের একটা সুবিধা হচ্ছে এই যে ধরা যাক একটা লেখা একবার বেরিয়ে গেল, ডিজিটালে একবার বেরিয়ে গেল, সেই লেখাটা সাইডে যেহেতু থাকছে, তাহলে এই লেখাটা আমি একবার লেখককে একটা টাকা দিলাম, একটা অর্থ আমি দিলাম পারিশ্রমিক হিসাবে, কিন্তু কথা হচ্ছে এই লেখাটাকে আমি বারংবার আমি পাঠকদের কাছে হাজির করতে পারি নতুন নতুন করে। ফলে একটা লেখা যদি প্রাথমিকভাবে 2,000 লোক পড়ে থাকে, এই লেখাটা আমি আবার নতুন করে আমি বলছি 5,000 লোককে পড়াতে পারি 6 মাসের গ্যাপে, 1 বছরের গ্যাপে, যে যে লেখাটা কখনোই পুরনো হচ্ছে না। কোনো ডিজিটাল এই যে একটা বড় সুবিধা, যেহেতু এটা খুব সময় স্পেসিফিক নয়, বেশিরভাগ লেখাপত্র দেখুন যখন ফিরিয়ে আনতে পারে। যেরকম বলি, ধরা যাক আমরা একবার একটা সিরিজ করেছিলাম ডাকবাংলা.com-এ, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের যখন জন্ম শতবর্ষ হয়, তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোনো বিশেষ একটা সংখ্যা করি, কি করবো, আমাদের হাতে যেহেতু ওয়েবসাইট রয়েছে একটা, আমরা সেখানে একটা ধারাবাহিক কিছু করার চেষ্টা করবো। তো আমরা একটা বিভাগ রেখেছিলাম, বিভাগের নাম ছিল হচ্ছে তাহাদের রায়। তাহাদের রায় এর মানে বিষয়টা হচ্ছে বিভিন্ন মানুষরা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, এরকম হতে পারে সত্যজিৎ রায়ের দীর্ঘদিন তার একটা চর্চা রয়েছে, সেরকম মানুষরা হতে পারে। তারা একটা করে লেখা প্রত্যেক সপ্তাহে লিখবেন। খুব ভালো লেখা পেয়েছিলাম, এখানে অংশুমানদা আছে, অংশুমানদা একটা লেখা লিখেছিলেন সত্যজিৎ দার্জিলিং নিয়ে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো এইরকম ভাবে আমি বলছি যে তখন অনেক কিছু আমরা পেয়েছিলাম। ধরা যাক জাপানি ভদ্রলোক, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তার নাম হচ্ছে মাসায়ুকি ওনিশি। তো তিনি খুবই পণ্ডিত মানুষ, বাংলা ভাষা সহ আরো অনেক ভাষা জানেন। তো তার সঙ্গে যখন আলাপ হয় আমার, আমি জানতে পারি যে তিনি অনেক আগে সত্যজিৎ রায়কে একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। তো আমি ওনিশিকে অনুরোধ করি যে আপনি কি এই সাক্ষাৎকারটা আমাদের বাংলায় প্রকাশ করতে ইচ্ছুক? আগ্রহী? আমরা খুবই মানে আনন্দ পাবো যদি আপনার এই সাক্ষাৎকারটা যেটা অপ্রকাশিত ছিল সেইটা আপনি প্রকাশ করতে পারেন, আমাদের খুব ভালো লাগবে। সব
আমরা দেখেছিলাম যে খুব চর্চিত সাক্ষাৎকারের পুনর্মুদ্রণ ছাড়া সেই সাক্ষাৎকারটি খুব বড় আকারের বা খুব বিরাট গভীর সাক্ষাৎকার ছিল তেমনটা নয়। কিন্তু ডিজিটালের সুবিধা হচ্ছে এই যে যখন আমি ডিজিটালে এইভাবে জিনিসগুলোকে প্লেস করছি যে একজন জাপানি ভদ্রলোক তিনি বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষা জেনে সত্যজিৎ রায় নিয়ে আগ্রহী হয়ে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করে একটা সাক্ষাৎকার দিচ্ছেন। তো এইটা একটা নতুন রাস্তা খুলে দেওয়া, তখন প্রচুর মানুষ সেটা পড়েছিলেন। পাশাপাশি আবার আরেকজনের কথা বলি, পাশাপাশি আরেকজনের কথা বলি, তিনি তার নাম হচ্ছে অনিল ঘোষ, তিনি সত্যজিৎকে ফোকাস করেছেন। তো যখন এরকম ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করেছিলাম লেখাপত্রগুলো, তো তখন একটা সমস্যা দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে যেহেতু একটা করে লেখা আমাদেরকে সাপ্লাই দিতে হতো, তো একটা সময় গিয়ে যেটা হতো আমাদের খুবই সংকট তৈরি হতো যে মানে প্রত্যেক সপ্তাহে যে লেখা পাবো কি পাবো না একটা দোলাচলের মধ্যে চলবে। তো তখন একবার তো এরকম সিদ্ধান্ত হয় যে অনিল ঘোষকে দিয়ে দিলে একটু লেখা হবে। তো অনিল ঘোষ ওই আবার তরুণ বাহিনীর মতো যে কেউ চেনে না, তখন এটা নিয়ে আবার আমাদের মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, দ্বিধা তৈরি হয়েছিল যে অনিল ঘোষকে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু দেখা গেল যে অনিল ঘোষের লেখা যখন বেরোলো সত্যজিৎ ফোকাস ছিল একটা সম্পূর্ণ অন্য দিক উনি তুলে ধরলেন। সেই লেখা প্রচুর মানুষ পড়লেন। আমি বলছি যে এই কিছু কিছু ভালো দিক রয়েছে, কিন্তু এর পাশাপাশি আবার অসুবিধার দিকও রয়েছে, সেগুলো আমি আমার পরে বলবো বিস্তারে। এখন বাকি সবে মেজাজে আসছিল আর কি, আলাপ হয়েছিল, জোর ঝালা করে তখন আমি একটু বাদ বললাম, আবারও বলবো আমার এরপর চমৎকার বলেছে সবে একটা কিন্তু আমার কাছে নতুন জগৎ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। জানি না ভেতর থেকে আমার বাইরে থেকে একটু পড়াশোনা করি জগতের সঙ্গে একটু অবিলম্বে একটু যুক্ত আছে পাঠক হিসেবে, কিন্তু লেখক হিসেবে না হলে সংগঠক হিসেবে, পরিচালক হিসেবে ওরা কিন্তু কীভাবে জগৎটাকে তার পুঁজির দিক, তার শিল্পের দিক, তার সংকটের দিক, পাঠকের চাহিদার দিক, এসব দিকে আসছিল লেখা। পরে আবার আমি একটু ফিরে আসবো। এবার দ্বিতীয় বক্তাকে দেখি রাখছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে। সুব্রতা, সভানিয়ামক, সহবক্তা, আহ্বায়ক, বিশ্বজিৎদা, নির্বাচনদা, বিশ্বভারতী বাংলা বিভাগের সবাই উপস্থিত আছে এবং উপস্থিত সকল অধ্যাপক, ছাত্রছাত্রী, গবেষক সকলকে ধন্যবাদ। আমার কাজের মূলত যে জায়গাটি মানে যেটি শোনা যাচ্ছে তো, আমার কাজের মূলত যে জায়গাটি যেটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, যে 20 শতকে বাংলা ভাষা সাহিত্যের সঙ্গে এই ডিজিটাল প্ল্যাটফর্মের কি সম্পর্ক, আমার সঙ্গে এই জগৎটা সম্পর্কে একটু অদ্ভুত। আমি এই বিষয়ে ইংরেজির অধ্যাপক। আপনারা অনেকেই হয়তো শুনেছেন অডিও স্টোরি বলে একটি জিনিস হয় বাংলায়। অডিও স্টোরির সঙ্গে ইদানিং একটি নাম, বিশেষ ব্র্যান্ড নেম যুক্ত থাকে, বিচি বাংলা, সানডে সাসপেন্স, গল্প রিলেটেড, কাপড় ইত্যাদি। আপনারা হয়তো নাম শুনেছেন অথবা বস্তুত অডিও স্টোরি ব্যাপারটা যে সব জায়গায় খুব সাধারণ গৃহীত হয়, কতটা কুলিং হয়তো ঠিক নয় এখনো পর্যন্ত। আমার কাজ অডিও স্টোরি নিয়ে কিছু না, আমি মূলত অনুবাদ পাই, প্রবন্ধ লেখা, অনুবাদ করা, প্রিন্ট মিডিয়া দিয়েই আমার কাজ শুরু। ঘটনা চক্রে পাকে চক্রে আমার কিছু ইংরেজি থেকে বাংলা গল্পের অনুবাদ বা অন্যান্য ভাষা থেকে জার্মান বা ফ্রেঞ্চ থেকে বাংলা গল্পের অনুবাদ
এই অডিও স্টোরি কিছু পর্দাদের চোখে পড়ে এবং আমার কাজের জায়গা মানে গবেষণার বাইরে কাজের জায়গা একেবারেই জনপ্রিয় সাহিত্য, জনপ্রিয় সংস্কৃতি, ভূত, গোয়েন্দা, লৌকিক, এটা আমার বিশেষ ইন্টারেস্টের জায়গা। আমি তাই নিয়ে লেখা দেখি, গল্প, ফিকশন, নন ফিকশন, তুই ঘটনাচক্রটা আমার কিছু অনুবাদের কাজ যখন এই কর্তা ব্যক্তিদের চোখে পড়ে তাদের মনে হয় যে তারা আমাকে দিয়ে কিছু প্রথমত বিদেশি সাহিত্যের অনুবাদ করতে পড়াতে পারেন, যা এই অডিও স্টোরির ক্ষেত্রে কাজে লাগানো যায়, অডিও স্টোরি হিসেবে উপস্থাপিত করা যায়। এই ডিজিটালাইজেশন অফ লিটারেচার জায়গাটা আমার মতে এই আমি যতদূর দেখেছি এ বাবদে আমার অভিজ্ঞতা একেবারেই ফার্স্ট। আমি যতটুকু দেখেছি বাংলা সাহিত্য জগতের সঙ্গে এই অডিও স্টোরি জগতের একই সঙ্গে খুব নিবিড় সম্পর্ক আছে এবং একেবারে নেই। দুই কিরকম? প্রথম কথা, আমি একটু চরিত্র বিচার দিয়ে ব্যাপারটাকে শুরু করতে বোধহয় আমার জায়গাটা বুঝতে একটু সুবিধা হবে। অডিও স্টোরি বস্তুটা কি, আপনারা যারা শুনেছেন সানডে সাসপেন্স বা বকবকের টেপ একটা দুটো অন্তত শুনেছেন, তারা নিশ্চয়ই এইটুকু জানবেন যে এটি মূলত গল্প পাঠ করা, গল্প পড়া। কিন্তু সেই গল্প পড়া বলতে যা বোঝায় তাও ঠিক নয়। আমাদের বাংলায় খুব পুরনো রেডিও নাটকের একটা ঐতিহ্য ছিল, এখন আছে সে কথাটা আমি বলবো না, কারণ আকাশবাণী যে রেডিও নাটক করতেন সেই ধারা আছে, ঠিক ঠিক করে সেবাদি চলছে। কিন্তু এখানে আমাদের মানে আমাদের আগের প্রজন্মটা আরো বেশি করে বলতে পারেন, বা আমাদের প্রজন্মের যারা, তারা হয়তো ছোটবেলায় ওই P3 বা পরদিনের সংসার শুনেছেন, মানে তারা জানেন রেডিও নাটক জিনিসটা কতখানি গুরুত্বপূর্ণ ছিল, অন্তত পক্ষে 90-এর দশক পর্যন্ত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির কাছে। রেডিও নাটকের বিশেষত্ব হচ্ছে তাতে কোনো সূত্রধার থাকে না, নাটকের রেডিও গ্রুপ, সেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক লেখালেখি কাজকর্ম তো হয়েইছে, প্রোডাকশন ছাড়া। তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা খুব সামান্য হলেও একটা ভূমিকা থাকে, কিন্তু সেটা খুবই কম এবং সেখানে সূত্রধার থাকে। আমি মূলত প্রধানত এই দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথাই বলছি। এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে আর এক ধরনের গল্পের ডিজিটালাইজেশন, যেটা হচ্ছে অডিও বুক। অডিও বুক অ্যাজ সাচ বাংলায় খুব একটা নেই, ইংরেজিতে ঘুরি ঘুরি উদাহরণ আছে। তাতে কি হয়, তাতে একটি বই একজন পাঠক তিনি পড়েছেন, সেখানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের খুব একটা ভূমিকা থাকে না, যেটা রেডিও নাটকের ক্ষেত্রে থাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা বড় ভূমিকা থাকে, সিন চেঞ্জ ইত্যাদি ইত্যাদির সময় রেডিও নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা বড় ভূমিকা থাকে। অডিও বুকের ক্ষেত্রে সেই সুবিধা থাকে, কিন্তু এখানে একজনই বলে। 2009 সাল থেকে মোটামুটি মির্চি বাংলা ছিল রেডিও মির্চি 98.3 FM একটি বিশেষ অনুষ্ঠান শুরু করে এই রেডিও নাটকের ঘরানাটাকে রিভাইভ করার জন্য, ফিরিয়ে আনার জন্য। তারা সেটার নামটা রবিবারে দুপুরবেলা FM এ হতো তখন, তার নাম দিতাম সানডে সাসপেন্স। মূলত নাম থেকে বোঝা যাচ্ছে সাসপেন্স নিয়ে একেবারেই জনপ্রিয় লেখা, এবং তারা ছোটখাটো সত্যজিৎ রায়ের বেশ কিছু গল্প, ভূত, গোয়েন্দা সব মিলিয়ে তাদের প্রস্তাব। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রস্থান বিন্দু বলে আমার মনে হয় 2009 সালে। এতে কি করলেন তারা যেটা করলেন সেটা হচ্ছে ঘোষিতভাবে তারা ড্রামাটিক রিডিং অফ স্টোরিজ, নাটকীয় ভাবে গল্প পাঠ, এই ব্যাপারটাকে চালু। মানে একজনই কথক, তিনি একটা গল্প পড়ছেন, কিন্তু তিনি পড়ছেন নাটকীয় ভাবে, গলা পাল্টে, এবং এখানে গল্প পাঠের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা বিরাট বড় ভূমিকা যুক্ত হল। মানে আমি যেটা বলতে চাইছি, এইখান থেকে যে অডিও স্টোরি, বাংলায় অডিও স্টোরি নতুন করানোটা শুরু করলো, সেটা কিন্তু না রেডিও নাটক, না অডিও বুক, এবং সামহার ইন বিটুইন। এবং আমার যতদূর ধারণা, আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, পৃথিবীতে বোধহয় এই নতুন ধরনের ফরম্যাটটা আর কোনো ভাষা সংস্কৃতিতে নেই। এইভাবে অডিও স্টোরি বলে যেটা
আমরা জানি এই ফরম্যাটটা নাটকীয় গল্প পড়া এটা আর কোনো ভাষা সংস্কৃতিতে সম্ভবত নেই। এবং 2009 থেকে আজকে 2026-এ দাঁড়িয়ে আছি, যত সময় এগিয়েছে প্রথম দিকে একজন কথক ছিলেন, তারপর নানান কারণে সেটা অর্থনৈতিক কারণে একটা কথা, লোকজনের রুচি একটা কথা, ফরম্যাট পাল্টেছে। প্রথমে একজন কথক ছিলেন, এখন একজন কথকের সঙ্গে সঙ্গে অন্যান্য চরিত্রেরও অভিনেতারা এসেছেন, লম্বা গল্প হয়েছে, মানে ন্যাচারালি মানে যত শ্রোতা বেড়েছে, যত রেভিনিউ বেড়েছে, তত মনে হয়েছে হ্যাঁ এতে প্রডিউস করা যায়, ইনভেস্ট করা যায়। অতএব এখন ছোট ছোট যে গল্পগুলো আগে হতো, এখন অনেক বড় বড় গল্প নিয়ে সিনেম্যাটিক অডিও স্টোরিও করা হচ্ছে, 3টে পার্ট অডিও স্টোরি করা হচ্ছে। এবং আরো কি হচ্ছে, প্রথম যে গল্প শুরু করা হয়েছে শুধুমাত্র সাসপেন্স ধর্মী গল্প, একেবারে এই জনপ্রিয় সাহিত্যের গল্প। আমি বারবার বলছি, জনপ্রিয় সাহিত্যের মূলধারা সাহিত্য আমি বিভাজন করতে চাই না, আমার মতে সেটা করা সম্ভব নয়, সম্ভব হয় না। কিন্তু আস্তে আস্তে ডানা মেলে সে জগৎ থেকে মানে শুধু জনপ্রিয় সাহিত্যের জায়গাতে পরিসর থেকে সরে ঘোষিতভাবে মূলধারার সাহিত্য, বিশেষ অডিও স্টোরি নামে নাই, রবীন্দ্রনাথের রাজর্ষি অডিও স্টোরি হয়েছে, বিভূতিভূষণের চাঁদের পাহাড় তো হয়েছে, বাংলা অডিও স্টোরির জগতে এই চাঁদের পাহাড়টি, হ্যাঁ, আদর্শ হিন্দু হোটেলও হয়েছে, কিছুদিন আগে হয়েছে, আরো আরো হয়েছে। এই যেমন কিছুদিন আগে বিভূতিভূষণের তাল লবণী করলো, পথের পাঁচালী হয়েছে, আরো অনেক কিছুই হয়েছে। শুধু তাই না, এইখানে যে প্রশ্নটা উঠে আসে, যেটা আজকে সকাল থেকে আলোচিত হয়ে চলেছে, বাংলা ভাষার সাহিত্যের পাঠক কমছে, বাংলা সাহিত্যের পাঠের ভবিষ্যতে এই সকাল থেকে অনেক আলোচনা হয়েছে। শুধু রামমোহন মুখোপাধ্যায় বলেছেন, পরিমল ভট্টাচার্য তার বক্তব্য বলেছেন, সুরতা বলছিলেন কিছু আগে। আমার মনে হয় হ্যাঁ, কথাটা সত্যি তো বটে, কিছু সত্যি তো বটে, কিন্তু আমি এভাবে দেখতে চাই ব্যাপারটাকে, যে বাংলা পাঠক কমছে এইভাবে প্রতিসরলীকরণ না করে যদি আমরা বলি বাংলার পাঠকের চরিত্র বদলাচ্ছে, তাহলে কেন? দেখুন, পাঠক বলুন, এই অডিও স্টোরির ক্ষেত্রে আমি যদি শ্রোতা বলি তারা বলুন, যদি সিনেমার ক্ষেত্রে দর্শক বলি বা নাটকের ক্ষেত্রে দর্শক বলি তারা বলুন, এক জায়গায় গিয়ে তারা এক, মানে একাডেমিক পরিষদ দাঁড়িয়ে কথা বলছি বলে হয়তো দোষারোপ করতে পারেন আপনারা, তারা প্রত্যেকে ভোক্তা ও উপভোক্তা, সোজা কথা বলতে গেলে কনজিউমার্স। এবং অডিও স্টোরির ক্ষেত্রে বা আজকের যে যুগে আমরা দাঁড়িয়ে আছি, 21 শতক, এই 21 শতকে আমার বিশ্বাস পৃথিবীও আমার সঙ্গে সহমত হবে, একটা কথা খুব জনপ্রিয়, খুব জরুরি হয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট এখন সবই কন্টেন্ট, সেখানে দাঁড়িয়ে সাহিত্য গুণের বিচার সেটা পরের কথা, কিন্তু আজকের যে শ্রোতা বা দর্শক বা পাঠক, তার কাছে কন্টেন্টের গুণটা সবার আগে। আমি কতক্ষণ একটা কন্টেন্টে কোটানকুট স্টিক করে থাকবো, আমি কতক্ষণ একটা কন্টেন্টে ওই উপভোগ বা ভোগ করবো, তাই যে ভাববোটার মতো পরের কথা, কিন্তু আগে লোকের এই অ্যাটেনশনটাকে টেনে ধরে দেওয়া, বাঘের মতো হাড় মুচড়ে দেওয়া, সেটা খুব প্রয়োজন। অডিও স্টোরিকে এইটা করতে করতে এগোতে হয়েছে। আজকের যুগটাই এখন ম্যাকডোনাল্ডাইজেশনের যুগ। আমরা এরকম সফটি খেতে খুব অভ্যস্ত হয়ে পড়েছি, আমরা ডেজার্টে ততটা অভ্যস্ত নই, আমাদের খুব চটজলদি জিনিস দরকার। কাজে আজকে পাঠকের উপর সে প্রভাব পড়বে, এটা অনস্বীকার্য। আজকে শ্রোতার উপর, দর্শকের উপর সে প্রভাব পড়বে, সেটা অনস্বীকার্য। কাজে তাদের মতো করে একটা নতুন প্ল্যাটফর্মে আমাকে সাহিত্যকে দিতে হবে। হ্যাঁ, হয়তো মশলা মাখিয়ে দিতে হবে, মশলা মাখিয়ে দিতে হবে তাদের মতো। কিন্তু ছবিটা কি সত্যি এতটা ব্লিক, এতটা অন্ধকারাচ্ছন্ন আমার মনে হয়। তার কারণ কি? এবার আমি একটা কথা বলি, আমার ধারণা অডিও স্টোরি তাকে অনেকে অনেক রকম ভাবে কটু কথাও বলে, আমি নিজেও বলি, অনেক সময় নিজে অডিও স্টোরির প্র্যাকটিশনার হয়েও বলি। একটা অত্যন্ত বড় অভিযোগের জায়গা হচ্ছে যে অডিও স্টোরি বাংলায় খুব নিম্ন রুচির গল্প, ভূত প্রেত তন্ত্র মন্ত্র, তন্ত্র ভালো যদি ভূত
ভালো জিনিস, গোয়েন্দা ভালো জিনিস, সবই খুব ভালো জিনিস, যতক্ষণ সেটা মানুষের গল্প। মানে যে কোনো সৎ সাহিত্যে আমার বিশ্বাস সবাই নিশ্চয়ই একমত হবে, যে কোনো সৎ সাহিত্যেই আসলে বুদ্ধ গোয়েন্দা হোক, ভিনগ্রহী হোক, তাদের মোড়কের মধ্যে দিয়ে মানুষের গল্প বা মানুষের পারিপার্শ্বিকের গল্প কথা যাতে সংযোগ তৈরি হয়। যা সেটা করে না সেটা ভালো সাহিত্য নয়। এবং অভিযোগের জায়গাটা হচ্ছে অডিও স্টোরি, ভূত প্রেম, তন্ত্রমন্ত্র ইত্যাদি নামে সেই তথাকথিত কোন অপসাহিত্যের চর্চা বেশি হচ্ছে। ছবিটা সবটা না। আমি অন্ততপক্ষে আমার ধারণায় এই নিয়ে খুব একটা থিওরিটিক্যাল তাত্ত্বিক কাজকর্ম হয়েছে বলে আমার এখন পর্যন্ত জানা নেই। আমার বিশ্বাস আজ থেকে 15-20 বছর পরে আজকে আমরা ফিল্ম বা নাটককে নিয়ে যেভাবে যে দৃষ্টিতে দেখছি, গবেষকের দৃষ্টিতে দেখছি, একটা সময় হয়তো বাংলা অডিও স্টোরি নিয়ে সেরকম কাজ হবে, সে জায়গা আছে, সে পরিসর তৈরি হচ্ছে, বাট ইটস গ্রোয়িং ফিল্ড, ডেভেলপিং ফিল্ড অ্যাজ অফ নাও। সেটা কিরকম? অন্ততপক্ষে 3 ভাবে বাংলা সাহিত্যের সঙ্গে অডিও স্টোরির এই নিবিড় সম্পর্কটা গড়ে উঠছে। এক, আমরা যেগুলোকে ক্লাসিক বলছি, আমি এখানে মানে ক্লাসিক বলতে প্রতিষ্ঠিত নাম এবং প্রতিষ্ঠিত সাহিত্য বা সাহিত্যিক তাদের কাজকর্মের কথা বলছি। ব্র্যান্ড মানে কোনটা কোনটা ক্লাসিক, কোনটা বেস্ট সেলার, সেই বিচারের মধ্যে আমি যাচ্ছি। আমি বলতে চাইছি বাংলা সাহিত্যে ক্লাসিক বলে যে নামগুলি আমরা চিনি, সেই গল্পগুলি বা সেই সমস্ত লেখকের কাহিনী দিয়েই কিন্তু অডিও স্টোরি যাত্রা শুরু। এবং এখনো পর্যন্ত যদি ডেটা অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যাবে মানুষ সব থেকে বেশি সেই সমস্ত লেখকদেরই গল্প শুনতে পছন্দ করেন। তাদের মধ্যে 1 নম্বরে থাকে সত্যজিৎ রায়, 2 নম্বরে থাকে শরদিন্দু গঙ্গোপাধ্যায়। এছাড়া রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, এদের গল্প যতবার অডিও স্টোরি প্ল্যাটফর্মে আসে, সানডে সাসপেন্স বলুন, ডকুমেন্টারি বলুন, কাপন বলুন, নটার গল্প বলুন, তাদের গল্পের উপর কেউ নেই, সে গল্পের মার নেই। দ্বিতীয়, বিশ্ব সাহিত্যের সঙ্গে এই অডিও স্টোরির জগৎ নিজের সম্পর্ক স্থাপন করেছে। বিশ্ব সাহিত্যের এখানে আমি একটু নিজের কথা বলতেই পারি। আমাকে প্রথম যে কাজে বরাদ দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল তোমাকে বিশ্ব সাহিত্যের অনুবাদ করতে হবে। আমি প্রথমে একটু তোলামোনাই করেছিলাম যে কি অনুবাদ করবো, গোয়েন্দা, শার্লক হোমস বা ভূত, ছোট ছোট গল্প। আমাকে তখন বলা হলো না, তুমি কাউন্ট অফ মন্টি ক্রিস্টি পড়ো। আমি চমকে গেলাম যে কাউন্ট অফ মন্টি ক্রিস্টি একটা 1200 টাকার উপন্যাস, এবং সেটা কোনো ভূতের গল্প না, সেটা কোনো গোয়েন্দা গল্প না, সেটাকে অ্যাডভেঞ্চার স্টোরি সেটাকে দেখা গেলেও সেটা আরো বৃহৎ একটা ক্যানভাস রয়েছে। তাকে শুধুমাত্র মানে লোকের এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য তাকে কতটুকু অ্যাডাপ্ট করতে পারবে। তখন আমাকে বলা হলো তুমি সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন করো, তুমি অনুবাদ, পূর্ণাঙ্গ অনুবাদ তোমাকে এখানে চাওয়া হচ্ছে, তুমি বই ছাপাচ্ছ না, নাই, তোমাকে অ্যাডাপ্ট করতে বলা হচ্ছে, আমি করবো। এবার এখানে অনুবাদের সঙ্গে রিটেলিং, অ্যাডাপ্টেশনের যে তাত্ত্বিক দিক আছে, আমি তার মধ্যে ঢুকছি, সেটা অন্য জটিলতর একটা পরিসর। দ্যাটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। সেটা একটা দিক। অনুবাদ সাহিত্য দিয়ে অডিও স্টোরি বাংলাকে যথেষ্ট সমৃদ্ধ করছে এবং আমরা শুনছি। কাউন্ট অফ মন্টি ক্রিস্টি হয়েছে, ফেমাস কেজিয়ার্স হয়েছে, পিকচার অফ ডোরিয়ান হয়েছে, বেন হেয়ার হয়েছে, আমি এগুলি করেছি। আমি ছাড়া অন্য আরো অনেকে অনেক কিছু করছেন। এই সামনে বোধহয় লামিজ রাবো, মানে আপনারা বুঝতে পারছেন ক্লাসিক শুধুমাত্র কিন্তু ভূত প্রেতের জায়গায় ব্যাপারটা আটকে থাকছে না। 3 নম্বর জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলায় যারা লেখালেখি করছে অডিও স্টোরি জগৎ, তাদের থেকে এটা খুব রিসেন্ট ট্রেন্ড শুরু হয়েছে। অরিজিনাল গল্প চাইছে যে আপনারা আমাদেরকে আপনাদের অপ্রকাশিত গল্প দিন, আমরা সেগুলি লোককে শোনাবো। ন্যাচারালি তার একটা বাণিজ্যিক দিক অবশ্যই আছে। কোনো লেখকের মানে যা এই মুহূর্তে আমি নাম করছি না, তাদের ভীষণ বড় নাম, তাদের একটি অপ্রকাশিত গল্প সেটি যদি প্রথম শ্রোতা উপভোক্তারা তারা যদি শুনতে পারে প্রথমে, তারা পরে পূজাবার্ষিকীতে সেটি পেয়ে গেল, তাহলে ন্যাচারালি লাভ আমাদের দুদিক। এবং শুধু তাই নয়, আরো ইম্পর্টেন্ট, এখন অনেকে লেখালেখি করছেন যারা এই আশাতে লেখালেখি করছেন এই লেখাটা অডিও স্টোরি হবে
এবং তাতে আমার এই লেখাটা আরো অনেকের কাছে পৌঁছবে। আজকে সকালেই রামকুমারবাবু যে রাজবৃত্ত থেকে লোকবৃত্তে পৌঁছানোর কথা বলছিলেন, এটা সেই কাজ। তাহলে আমি কি করে বলি অডিও স্টোরিতে একটা রিজার্ভেশনের কাজ হচ্ছে, এবং সেখানে সেই দিক থেকে আমি দেখতে পারি অডিও স্টোরির মতো করে লেখার জন্য লেখার কথা সাহিত্যের আঙ্গিক আধুনিক জনপ্রিয় লেখায় পাল্টাচ্ছে। যেমন লম্বা বিবরণমূলক বা বর্ণনামূলক একটা স্ট্রেচ তার থাকছে না, সেটা অনেক বেশি সংলাপ ধর্মী হচ্ছে, কারণ সেগুলোকে অডিওতে রূপান্তর করা অনেক সোজা। অতএব এইভাবে তো প্রিজার্ভেশনের কাজটা হচ্ছে, এবং সে লেখা থেকে যাচ্ছে ইন্টারনেটে, যদি না প্রডিউসার সেটাকে প্রযোজক সেটাকে সরিয়ে নেওয়ার কথা ভাবে। আমি যখন চাই আমি তখন সেটা গিয়ে শুনে আসতে পারি। এতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ছাত্রছাত্রীদের উপকার হয়েছে। আমার ইংরেজি ছাত্রছাত্রী তাদের সিলেবাসে ড্রাকুলা আছে, আমি ড্রাকুলা অনুবাদ করেছি। মানে সেটাকে আপনার ভালো বলবেন না খারাপ বলবেন আমি জানি না, আমি ক্লাসে পড়াতে নিয়ে রেখেছি, স্যার আমরা শুনে গেছি। তারা টেক্সটটা না পড়ে শুনতে গেছে। আমি তো জানি আমি কতখানি লিবার্টি নিয়েছি, মানে ক্রিয়েটিভ লিবার্টি যেটুকু নেওয়া সেটুকু আমি নিয়েছি। আমি অবশ্যই সেটাকে সাপোর্ট করছি না, সেটাকে অবশ্যই আমি সমর্থন করছি না, কিন্তু এইভাবে তো সেই রিজার্ভেশনের কাজ, সেই সংরক্ষণের কাজ এটুকু হচ্ছে। এইভাবে আমার মনে হয় ব্যাপারটাকে নিয়ে আরো এগিয়ে যাওয়া যায়। আরো বিস্তর আলোচনার জায়গা আছে, সময় অভাব পরে আবার ফিরে এসে না হয় যদি সময় পাওয়া যায় তখন। কিন্তু অডিও স্টোরি ভবিষ্যতে বাংলা ভাষা সাহিত্যের শুধুমাত্র সৃষ্টিশীল লেখা নয়, একাডেমিক্সের দিকে একটা বড় জায়গা তুলে দেবে বলে আমার ধারণা। সে সময় শুরু হয়েছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো কি রিজেক্ট করবো সেটা পরের কথা, এবং তাই নিয়ে তাত্ত্বিক ডিসকোর্স তৈরির জায়গা প্রচুর হচ্ছে। নমস্কার। একটা কথা বলে আমরা শুরুর কাছে চলে যাব। পাঠক কনজিউমার এই বিষয়টা তুলব। আমরা জানি যে মোটামুটিভাবে 1960 দশক থেকে যখন মোটামুটি পোস্ট মডার্নিজম যেটাকে বলা হয় পশ্চিমী সাংস্কৃতিক সেটা উঠে আসে, তাই অংশ হিসেবে রিডার রেসপন্সকে সে ব্যাপারটা উঠে আসছে। তো সেখানে আজকে একদম কি বলছে যে পাঠক পাঠিকা বিপদক্ষতা হয়, পাঠকই পাঠক, শ্রোতাও পাঠক, দর্শকও পাঠক, এমনকি যে মাঠে গিয়ে খেলা দিচ্ছে সেও পাঠক। যেই পাঠ করে, যেই ভেতরে প্রবেশ করে, স্টাডি করবার চেষ্টা, সেই অর্থে পাঠ করে, সেই পাঠ। সেটা যেমন ঠিক কথা, ওই কথা শুনতে শুনতে আমাদের ব্যক্তির কথা একটা মনে হচ্ছিল, বলছিল যে 1000, 2000, 2000 শব্দের বেশি ঢোকার মতো অ্যাটেনশন স্প্যান এখন অনেক পাঠকেরই নেই। সেটা একদম আক্ষরিক অর্থে পাঠের কথা বলছে, বই পড়া যে অর্থে পাঠ, শ্রোতা পাঠক নয়, দর্শক পাঠক নয়, সেরকম নয়। ওই উল্টো দিকে আমাদের রাজস্বী বলছিল যে ড্রাকুলার মতো, কাউন্টার মন্টে ক্রিস্টোর মতো বড় উপন্যাস, পথের পাঁচালীর কথা আমাদের ভাই বলছিলেন। আমি দু একটা শুনেছি, এই বড়গুলো কোনটাই আমি শুনিনি। যতই অ্যাডাপ্টেশন হোক না কেন, যত সে কমপ্লেক্স হোক না কেন, 1.5 ঘন্টার কম বেশি হওয়ার কথা নয়। অর্থাৎ পাঠক যেখানে 1000, 2000, 2000 শব্দ করতে হিমশিম খাচ্ছে না আধুনিক এই যান্ত্রিক সংস্কৃতিতে, এই প্রযুক্তির কল্যাণে বা অকল্যাণে যাই করি না, সেখানে শ্রোতা পাঠক গল্পের টানে হোক, নাটকীয়তার মনে হোক, বা মিডিয়ামটা অন্য মানুষ তো পড়ছে বহু যুগ ধরে পুঁথি থেকে শুরু করে বই হয়ে আমরা এখনো পড়ে চলেছি। মানে অডিও স্টোরি শোনা কোনটা একটা নভেল আছে, নতুনত্ব আছে, কোনো একটা মেজাজ আছে, কোনো একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণের পরে 1.5 ঘন্টা কিন্তু শুনতে পড়তে রাখি, শুনতে রাখি, বিষয়টা কন্টেন্ট পাবে, তার নাটকীয় মোড়ক, তার অন্যরূপ পরিবেশন, সব কিছু মিলিয়ে কিন্তু এই নতুন মিডিয়াম করে রাখছে। আবার হচ্ছে কাম্য না কথা, কাম্য নয়, সেটা বাংলা সাহিত্য সংস্কৃতি, শুধু বাংলা সাহিত্য সংস্কৃতির জন্যই কতটা ভালো, কতটা মন্দ, সেই আলোচনার মধ্যে আমরা এখন যাব না। শুধুমাত্র এই বই পরীক্ষা আমার চোখে পড়লো, কানে পড়লো বলে ধন্যবাদ। আপনি এই পয়েন্টটা বলবই ভেবেছিলাম, সময়ভাবে বলতে পারিনি, আপনি বলে দিলেন, ধন্যবাদ। তো আমরা আবার আসলে আলোচনা করি ও প্রিজার্ভেশন সংরক্ষণের কথা বলছি, ডেফিনেটলি আমাদের পৃথিবী রাজজনই সংরক্ষণের কথাটা বলে গেছে, সেটা আর বড় করে বলবেন আমাদের।
বিকিরণ আর সংরক্ষণের মধ্যে দেখি তার মধ্যে সংরক্ষণ এর মধ্যে বৈজ্ঞানিক আমাদের বৈজ্ঞানিক আছে এই দুটোকে কি করে অ্যাড্রেস করা যায় এবং তার মধ্যে অন্তর্জাল যে এই জল স্পর্শটা নিয়ে আমার ধারণা আমার একটা আছে সে দোকানে করেছে কেন সেটা এভাবে বলতে গেলে খুব ছড়িয়ে লিখে এনেছি করছি সৌরভদা ধন্যবাদ তোমাকে লিখেছি আমি যদি আপনাদের এই সভায় আমাকে আমন্ত্রণ জানিয়ে বহুমানিত করেছে কিন্তু অস্বীকার করবো না সাহিত্যের বিকিরণের সঙ্গে সংরক্ষণের প্রসঙ্গে যুক্ত করে আমাকে যুগপথ বিকশিত এবং বিপন্ন করেছে বিকশিত কারণ জীবনের প্রায় ১.৫ দশক সংরক্ষণের প্রক্রিয়ার সঙ্গে হাতে কলমে জড়িয়েছিলাম কোনোভাবে কখনো সাহিত্যের কখনো বা মুখত পারফরমেন্সে পোশাকি ভাষায় একটা যেতে বলে ইন্টানজিবল কালচার বিপন্ন কারণ রবীন্দ্রত্ব আধুনিকতায় বিশেষত আধুনিক কবিতার জগৎ আমাকে শিখিয়েছিল অচির আর অনির্ভ একই বিশেষণের প্রকার নয় হয়তো কাব্যের কোন দ্বিতীয় কালের হাওয়াকে মাটির বর্মন পৌঁছে দিতে চায় এমনকি কখনো সে প্রত্যক্ষ জেহাদেরই ঘোষণা করে না তার মৃত্যুতে প্রকাশন মহোৎসব করে কেননা লোকটাকে এসে কাঁচা কিছু বিরক্ত করবে সন্ধ্যেবেলা সে যে বুঝে এসে বলবে না টাকা নতুবা ভাঙচুর হবে ধ্বংস হবে মহাভেজখান চট্টগ্রাম থাকা নয়তো আগুন দেবে বুঝতেই পারছেন শক্তি চট্টোপাধ্যায়ের আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার ওই মহাভেজখানার ধ্বংস হওয়ার দিকে বিদ্রোহী এই চিন্তা বীজকে নিয়ে দেখা প্রয়োজন বলে মনে হয় মহাভেজখানা বা সংরক্ষণ কি করে সাধারণভাবে মহাভেজখানার কথা বলছি ইতিহাসের ধ্বংসস্তূপ ইতস্তূপের মাথা ধরেই যাওয়ার মানে কি করে প্রকাশকের মহাভেজখানা একটু ভেবে দেখে বোঝা যায় প্রকাশের উদ্দেশ্য আরো শুধু সেই প্রকাশের ভাগের আস্থা উড়ন্ত ঘুড়ির সুতোর মতো দু আঙুলের টিপে সায়াবী ভাষায় করলে হয়তো সরলতর শোনাবে যদি বলি তার পরিণতি কন্ট্রোলড ডিসেমিনেশন সাধারণত এই ডিসেমিনেশনের বা প্রচারণার সূত্রে সম্ভবত সংরক্ষণের সঙ্গে জড়িয়ে থাকে ইন্টারনেট বা অন্তর্জালের প্রসঙ্গ কারণ সংরক্ষণের উদ্দেশ্য শেষ পর্যন্ত সেটা অন্তত কপিবুক তাই নয় কিন্তু সমীকরণটা বললে বিপজ্জনক এবং বিশ্বাস করুন এতদিনে তামার এই সূত্রে আমার বক্তব্য দুটো ভাগে পেশ করতে চাই প্রথমত কেন তামার একেবারে বস্তুগত অভিজ্ঞতা সূত্রে সেটা দেখবার চেষ্টা করব ততটা হতো এবং দ্বিতীয়ত যেটা খানিকটা তথ্যগত এবং কিছুটা ব্যক্তিগত উপপাদ্য কেন সংরক্ষণের সঙ্গে অন্তর্জালের সম্বন্ধটা তামাতে থাকায় কিছুদিন পর্যন্ত আমি বাঞ্ছনীয় বলে মনে করছি প্রথমেই বলে নেওয়া ভালো মহাভেজখানের যেটা আমদার যেখানে ভোজের আসর সেটা মেহমান নওয়াজি জায়গা বলেই চোখে পড়ে বেশি কিন্তু তার পিছনের কৌতুক থাকে অনেকটা সংরক্ষণ সংক্রান্ত ক্রিয়াকলাপে যে ডিজিটাল প্রযুক্তির আশ্রয় নিতেই হয় তাই নয় বস্তুত অ্যানালগ প্রকৌশলের অস্তিত্ব সম্ভাবনা যে ক্রমশীলমান সে কথাই সংস্কারদের শুরুতেই নিশ্চিত করে দিয়েছে 2003 সালে যখন স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড নেটওয়ার্কসের আর্কাইভসের সূত্র হয় ততদিনে সেই সংকেতটা আমাদের মতো আর্কাইভিংয়ের জগতের প্রান্তজনেদের কাছে স্পষ্টভাবে পৌঁছে গেছে ডিজিটাইজেশনের পর আমি ডিজিটাল এবং ইন্টারনেট বেসডের মধ্যে একটা খুব স্পষ্ট পার্থক্য করতে চাইছি এই দুটো নেসেসারিলি কানেক্টেড নয় ডিজিটাইজেশনের পর ফাইলগুলোকে সংরক্ষণের জন্য তখন কম্প্যাক্ট ডিস্ক এবং ব্যাকআপ হার্ড ডিস্ক যথেষ্ট সঙ্গতির ক্ষেত্রে রিডান্ডেন্ট অ্যারে আর ব্যাকআপ হিসেবে লিনিয়ার কেবলের মতো বন্দোবস্ত মাথায় রাখা দরকার আর্কাইভের স্থান প্রযুক্তির জগতে অন্তর্বাসীর মধ্যেও প্রান্তজনিত ততদিনে রেড বা গেটটিও তৃতীয় বিশ্বের আর্কাইভে ঢুকতে পেরেছে মহত্তর বাণিজ্য ক্ষেত্র দূতাবাসের হিসেবেই কারণ প্রায় বছর 10 বা আরও একটু পরে বোঝা যেতে থাকে এইসব প্রযুক্তির মেয়াদ হয়তো তার খুব বেশি নয় খুব বেশি দিন নয় তখনই 2015-র আশপাশে সংরক্ষণের বিকল্প ব্যবস্থা হিসেবে নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে হয় এবং সেই সূত্রে ক্লাউড স্টোরেজের কথা আসতে শুরু করে প্রথম ইন্টারনেটের সঙ্গে সরাসরি আর্কাইভাল স্টোরেজ সংরক্ষণের যেটা কোর এরিয়া সেটা জুড়ে যাচ্ছে
এবং পত্রপাঠ নাকচ হয়ে যায় শুধুমাত্র অনধিগম্য ব্যয়ভারের কারণে। কিন্তু প্রসঙ্গটা গভীরতর অভিনিবেশে যাচ্ছে। প্রশ্ন উঠেছিল সম্ভাবনাটা নৈতিক দিকগুলো নিয়ে। সত্যি বলতে একটু গোলমেলে পরিভাষা ব্যবহার করেই বলছি, আর্কাইভ হেফাজতি মাধ্যম কাজটা কি? গুগল ড্রাইভে ক্লাউড স্টোরেজ পেয়ে নিজেকে যতই ইন্দ্রজিৎ মেঘনাথ মনে হোক না কেন, বিশ্ববন্ধু উত্তর কথা আপনাদের কতটা শুনে থাকতে পারে, যদি না মনে করে তাহলে ভালো। মনে হোক না কেন, আসলে তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেন ফ্রেমের অবহিত নয়, যা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত বহুলাংশে কর্পোরেট এন্টিটির বিজনেস ডিসিশনসের উপর নির্ভরশীল। সংকটটা নিঃসংশয়ে দৃঢ়তর এবং গাঢ়তর হয়েছে বিগত 10 বছর থেকে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবন শুধু নয়, গণপরিসরে তার রীতিমত বিস্তারের মধ্যে দিয়ে, যার কিছু কিছু নিদর্শন আমরা অনেকেই হয়তো এর মধ্যেই পরীক্ষার খাতাতে করতে শুরু করেছি। ওপেনএআই 2015 প্রতিষ্ঠা করেছে। বলা হলো আন্তর্জাতিক ডিজিটাল ক্ষেত্রের সঙ্গে জড়িত কর্পোরেট সিদ্ধান্ত ও তাদের পরিণতির দূরগামিতা বহুগুণ চিন্তার বিষয় হয়ে উঠতে পারে তাদের গভর্নমেন্টাল আঘাতের সম্ভাবনা মাথায় রাখে। অন্তর্জাল সূত্রে বিকিরণ এবং সংরক্ষণ প্রসঙ্গে 3টে উদাহরণই খুবই সংক্ষেপে। প্রথমটা বিশেষ করে 28 ফেব্রুয়ারি ইরানের মিনাবে শাহজালালিয়া এলিমেন্টারি স্কুলে মার্কিন যুক্তরাষ্ট্রের করা মিসাইল হামলায় 165 জন শিশু মৃত্যু হয়নি, হত্যা হয়েছে। ইরানি মার্কিন সমরাভিযান অপারেশন এপিক ফিউরি সর্বাধিনায়ক অ্যাডমিরাল ব্র্যাড কুপার 11 মার্চ ইউএস সেন্ট্রাল কমান্ডের এক্স হ্যান্ডেল থেকে বলেন যে তারা কিভাবে এআই টুল ব্যবহার করছে বিভিন্ন ক্ষেত্রে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের। ওই একই দিনে নিউ ইয়র্ক টাইমসে জুলিয়ান বন্স এরা তাদের রিপোর্ট জানাচ্ছেন আউটডেটেড টার্গেটিং ডেটা, সেটার জন্যই নাকি স্কুলে বিস্ফোরণ হয়েছে। ভেবে দেখুন, এর পিছনে 165টা বছর দশকের বাচ্চার প্রাণ চলে গেছে একটা আর্কাইভাল ল্যাকুনার জন্য, আউটডেটেড সার্ভেইলেন্স। দ্বিতীয় উদাহরণটি তুলনায় নির্দেশ 2023 অক্টোবরে ব্রিটিশ লাইব্রেরিতে র্যানসমওয়্যার অ্যাটাকের সম্মুখীন হয়, যার অভিজ্ঞান থেকে তারা সম্ভবত আজও বেরোতে পারেননি। বলা বাহুল্য তাদের ইন্টারনেটে ছিল তাদের ইউজার সার্ভিসেস এরিয়া, কোর আর্কাইভাল স্টোরেজ, ইন্টারনেটে কোনো আর্কাইভ লাগবে না তাদের ছিল। তৃতীয় উদাহরণটা ঘরের কাছে ফিরিয়ে আনবে। ভেবে দেখুন, আমাদের দেশের রাজনৈতিক সামাজিক সংকটে রাষ্ট্রীয় মোকাবিলার প্রথমতম পদক্ষেপটি কি? অন্তর্জাল পরিষেবা বন্ধ করে দেওয়া। কোন একটা কোনো আছে তাও ইন্টারনেট বন্ধ করে। তদনুসারে যাবতীয় সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজিং সার্ভিস। আমি আশা করি বোঝাতে পারছি কন্ট্রোল ডিসেমিনেশন বলতে কি বলছি, কেন কন্ট্রোল ডিসেমিনেশন বলছি। আজকাল কাশ্মীরের নাম নিয়ে দেশদ্রোহী হয়ে যেতে হবে, তবু খুব হাতের কাছে উদাহরণ লাদাখের গত সেপ্টেম্বরের ঘটনা। একজন 4 দিন আগে ফাইনালি জামিন পেয়েছেন, তাদের 5 মাস জেলে কেটে গেছে। দিল্লির ঘটনার পর 5 বছর ধরেও কেউ জামিন পাচ্ছেন। প্রক্রিয়া দেখুন, প্রথমেই ওই বক্তৃতাটাকে ইন্টারনেট থেকে সরিয়ে দেবো, এটা এখন বুদ্ধি, কন্ট্রোল ডিসেমিনেশন। এবং তারপরে কথা যেই বলুন না কেন মানতে পারে ওটা। এক্সট্রাই ফাইলের মধ্যে যাচ্ছি না, আশা করি কন্ট্রোল ডিসেমিনেশনে যে কথা গোড়াতেই বলেছিলাম তা কিছুটা কমজোর হয়েছে। এমনকি এমনটাও ভাবার কারণ পাওয়া গেছে সেখানে পূর্বপদের প্রভাব বেশি নাকি উত্তরপদ। আর এই কন্ট্রোলের কারণেই কর্পোরেট গভর্নমেন্ট ব্যাপারটাকে পাকাপোক্ত সংগঠিত করতে শহরে রাষ্ট্র উঠে পড়ে লেগেছে দেখে আশ্চর্য হওয়ার কিছু থাকে না। এবারের বাজেট স্পিচ ফেব্রুয়ারি ওরা 130 এবং 131 নম্বর অনুচ্ছেদ করে দেখুন, বলা হচ্ছে দেশের থেকে অনেকগুলো ডেটা সেন্টার তৈরি করার জন্য ইনসেন্টিভ দেওয়া। এমনকি দেশীয় এন্টিটিকে 15% পর্যন্ত কস্ট ফ্যাক্টর দেওয়া হবে, হ্যাঁ সেফ ফ্যাক্টর দেওয়া হবে অন কস্ট। আগ্রহটা বোঝা যায়। এই ঘোষণা দুদিন পরে প্রণব সেন, যিনি মনমোহন সিংয়ের সময় প্রধানমন্ত্রী প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, পরম ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকারে প্রসঙ্গে প্রথমেই যেটা উল্লেখ করলেন, ভারতের
এই পরিমাণ বাড়তি বিদ্যুৎ আছে ডেটা সেন্টার চালানোর মধ্যে। এখান থেকে বক্তব্যটা একটু অন্যদিকে যাচ্ছে। আশা করি কন্ট্রোল ডিসিমিনেশন বোঝা গেছে। তারপরে কতটা বিদ্যুৎ প্রয়োজন হয় একটা ডেটা সেন্টার চালাতে, কোথা থেকে আসে সেই বিদ্যুতের যোগান। আমেরিকায় টেনেসির মেমফিস শহরের বাসিন্দারা একটা লড়াই চালাচ্ছিলেন ইলন মাস্কের এক্সএআই এজেন্সির সঙ্গে। সেই সূত্রে বেরিয়ে আছে প্রধানত 15 জানুয়ারি গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত খবরের সূত্রে রয়েছে 2024-এর সামারে মেমফিসে এক্সএআই যারা গ্রক নামে চ্যাটবটটা চালায়, মাথায় রাখুন এই ডেটা সেন্টারটা শুধুই একটা চ্যাটবটের জন্য কলোসাস 1 নামের একটা ডেটা সেন্টার তৈরি করে এবং সেখানে তার ইলেকট্রিসিটি হাই মেটানোর জন্য at full capacity XLI's Colossus 1 data center uses 150 megawatts of electricity. পাঞ্চেতে গোটা ইউনিট হচ্ছে 50 মেগাওয়াট, 80 megawatt. And the company plans to expand. আর এই বিপুল পরিমাণ বিদ্যুতের হাই মেটাতে সেখানে চলছিল নির্দিষ্ট অনুমতি ছাড়াই 35খানা মিথেন গ্যাস পাওয়ার টারবাইন জেনারেটর। বোঝা যাচ্ছে বিদ্যুতের ব্যাপারে আত্মনির্ভর হতে চাইছিলেন মাস্ক। এই পরিবেশগত পরিণতির ভিত্তিতে নজর দেওয়াটা বাহুল্য মনে হয়ে থাকে। স্থানীয় মানুষজন বেরোসি, ফলে বাতাসে নাইট্রোজেন অক্সাইড এমিশন বেড়ে যাচ্ছে বলে মামলা ঠুকে দেয়। জানুয়ারিতে এক্সআই কোর্টে হারে এবং জেনারেটরের সংখ্যা কমে হয় 15। তার ফলে এমিশন কতটা নামবে সেই তথ্যটা আমি বলছি না, দেখতে পাবো। ইন্টারেস্টিং। সুসংবাদ 10 মার্চের খবর অনুযায়ী এক্সাইটারের কলোসাস 2 ফ্যাসিলিটি যেন পাশে, কিন্তু স্টেট বর্ডারটা পেরিয়ে যায়। ওটা মেমফিসে, টেনেসিতে, এটা মিসিসিপি। কলোসাস 2 ফ্যাসিলিটিতে যেটা পাশে কিন্তু সম্ভবত মিসিসিপি সমান হতে পারে 41খানা মিথেন গ্যাস পাওয়ার টারবাইন চালানোর জন্য অনুমতি পেয়ে গেছে। এবার বিনা অনুমতিতে কাজ করার দরকার নেই। টেনেসির এমিশন নিয়ে আমার ততটা চিন্তা নয় যতটা বিদ্যুতের এই বিপুল ব্যবহার নিয়ে। বিশ্বজুড়ে বিদ্যুতের প্রধান উৎস এখনো ফসিল ফুয়েল। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 70% আসে কয়লা নির্ভর থার্মাল পাওয়ার। তার ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট নিয়ে দেউচা-পাঁচামি জেলায় প্রশাসনের নিশ্চয়ই সচেতন। দেউচা-পাঁচামি কয়লা যদি ওঠে এবং উঠলেও সেই কয়লা যদি ব্যবহারযোগ্য হয়, কি মনে হয় তার হ্রাস বাড়াতে থাকবে। বিদ্যুতের অন্যান্য সম্ভাব্য উৎসের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বিপুল ঝুঁকির কথা সরিয়ে যাচ্ছে। রিনিউয়েবল বা নবীকরণযোগ্য উৎসের মধ্যে প্রথমেই আসে জলবিদ্যুতের কথা। কিন্তু বড় মাপের জলবিদ্যুৎ প্রকল্পের ডেমোগ্রাফি, ইকোলজিক্যাল এবং কালচারাল ভেবে পারে। চীনের 3 গর্জেস ড্যামের কথা অনেক দূরের জিনিস, আগ্রহীরা ঘরের কাছে বেলকুপিতে গিয়ে দেখে আসতে পারে কিরকম এখানে গোটা আস্ত মন্দির ভার্টিক্যালি আমার বাইরে নাগার্জুন সাগর ড্যাম দাঁড়িয়ে আছে নাগার্জুনতন্ডার গোটা আর্কিওলজিক্যাল সাইটকে ডুবিয়ে এবং আমি এখানে শুধুমাত্র ঐতিহাসিক মনুমেন্টের কথাই বলছি যে আস্তে আস্তে জীবনগুলো জনজাতিগুলো জীবনগুলো ধ্বংস হয়ে গেছে তাকে যাচ্ছে। সিগর্জেসের ইউনিট হচ্ছে 22 মেগাওয়াট। এখন ইয়ারগুন সাংপুর ওপরে ডিজিটাল কেন্দ্রতে নতুন একটা ড্যাম তৈরির কথা মটুরো বিদ্যুৎ কেন্দ্রের কথা ভাবা হচ্ছে, যার ইউনিট হবে 60 গিগাওয়াট। কেউ কেউ বলেন যে ওখানে যে মানে ওখানকার রিজার্ভারটা হচ্ছে 500 কিলোমিটার, প্রায় 500 নয়, 750 কিলোমিটার। এখানে 60 গিগাওয়াট যে ইউনিটের যেটা তৈরি হবে সেটা ব্রহ্মপুত্রের উপরে বাঁধ তৈরি। কিছুদিন আগে তিতাসের কথা মনে করতে পারে একটা নদীর ওপরে বাঁধ করলে শুকিয়ে কি তার কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম, আমরা ব্রহ্মপুত্র তীরে কালচারাল এক্সপ্রেশন নিয়ে একটা আড্ডায় কাজই করছিলাম। সম্ভবত কয়েক বছর পরে যদি বাঁধ তৈরি হয়, ওই আর্কাইভ যেটাই আমাদের ব্রহ্মপুত্র তীরের অনেক জায়গার কালচারাল এক্সপ্রেশন, তখন বলতে হবে আর্থ টু লাইফ কালচারাল এক্সপ্রেশন
বিকিরণ সংরক্ষণ প্রসঙ্গে কেন এসব কথা জেনে আনলাম তার একটা কারণ দেখানোর দায় আমার আছে বলে মনে হয়। বিকিরণ সংরক্ষণের অন্তর্জালমুখী প্রয়াস একদিক থেকে বস্তু বিশ্বের ভারসাম্যের মধ্যে এক ধরনের বিদ্যুৎকে স্বতঃসিদ্ধ করে ধরে নেয়। অ্যান্থ্রোপোসেন মানবিক কর্মকাণ্ডকে, মানবিক স্বার্থকে বস্তু বিশ্বের যুগপৎ কেন্দ্রীয় এবং সর্বোচ্চ বলে মনে করতে শিখিয়েছে। আধুনিকতার উৎপাদন পুঁজি, বাজার পুঁজির ধাপ পেরিয়ে এসে লগ্নিপুঁজির সঙ্গে তার গাছছাড়া বেঁধে দিয়েছিল উপনিবেশিক পর্বেই। শুধু সেখানে সবিকুয়ালকেই সমানিকুয়াল হিসেবে ভাবার অবকাশ ছিল না। উপনিবেশোত্তরকালে লগ্নিপুঁজির বিশ্বায়িত সাম্রাজ্যবাদী চরিত্র তার ব্যাপকতর সামাজিক প্রযুক্তিগত পরিসরে ডিজিটাল এবং অন্তর্জাল নির্ভরতাকে প্রোগ্রেস পেরিয়ে ডেভেলপমেন্টের চুক্তিক্রমের সঙ্গে বেঁধে ফেলেছে। পুঁজিরাষ্ট্রের সমবায়ের আগ্রাসী এবং সর্বতব্যাপী চরিত্রকে সাম্প্রতিককালে তাত্ত্বিকরা নানাভাবে দেখতে চেয়েছে। ইয়ানুস ভারোভাকিস একসময় টেকনোফিউডালিজমের কথা ভেবেছিলেন, তার সঙ্গে সহমত হওয়া মুশকিল, কারণ পুঁজিবাদ একান্তই সামন্ততন্ত্র নয়। তার সর্বগ্রাসী চরিত্র পুঁজিবাদের এই প্রক্রিয়ার ফসল। কিন্তু এক্সটেন্সাইজ বিকাশ প্রতিষ্ঠানের বিভিন্ন চাক্ষুষ করার পর ভারোভাকিসের যুক্তিক্রমের যথার্থ না হলেও চালটুকু এড়ানো যায়। অপরপক্ষে জন বেলানি ফস্টার সাম্রাজ্যবাদী পুঁজি এক্সট্রাকটিভিজমকে যেভাবে ত্বরান্বিত করেছে তার বিশ্লেষণ করতে গিয়ে দেখিয়েছেন কিভাবে পুঁজির নিয়ামক চরিত্র কন্ট্রোলিং ক্যারেক্টার মুছে দিতে চেয়েছে মানবিক নৈসর্গিক সম্পর্কের নিম্নতম সংযোজক হিসেবে শ্রমজীবী উৎপাদনের ব্যবহারের ঘূর্ণিঝড় তত্ত্বের ভূমিকা। এই বিষম প্রক্রিয়ার বিভৎস অভিঘাতে বিপ্লবীকে এক ধরনের ডাউনগ্রোথ ক্যাপিটালিজমের আশু প্রয়োজনের কথা বলেছেন ওহেন সাইড। স্পষ্টভাবে বলা দরকার, সাহিত্যিক নিদর্শ বা নথির বিকিরণ সংরক্ষণ নথির বিশেষভাবে কতটা সাহিত্যের যতক্ষণ নয়। আমি কি সংরক্ষণ করছি সাহিত্যে? রবীন্দ্রনাথের পাণ্ডুলিপির ফটোগ্রাফ লেখাটা নয়, যেজন্য এখন আমরা জানি যে ফার্বারের পর থেকে এমনকি ক্যাটালগিংয়ের ক্ষেত্রে ক্রিয়েশন বলে একটা এন্টিটি ভাবতে হয়েছে। মানে রক্তকরবীর সঙ্গে রক্তকরবীর পাণ্ডুলিপির একটা পার্থক্য আছে, রক্তকরবীর বইটা ম্যানিফেস্ট একটা পার্থক্য আছে। আন্তর্জাতিক পরিসরে অতি ক্ষুদ্র ভগ্নাংশকে হয়ে উঠতে পারে সে বিষয়ে আমরা সচেতন, কিন্তু পরিমাণগত বিবেচনার বাইরে প্রক্রিয়াটি চরিত্র তার নৈতিক অন্তঃসারটুকু আমাদের ভেবে রাখার দরকার। আমি যেটা বলতে চাইছি, বৃহৎ পুঁজি এবং রাষ্ট্র এই দুইয়ের একটা জীবনন্ত এছাড়া ডিজিটাল আর্কাইভিং স্পেস, ডিজিটাল না ইন্টারনেট বেসড আর্কাইভিং স্পেসকে ভাবা খুব মুশকিল। ফলে সেটাও এক ধরনের ছায়াবান্ধবতা হয়ে উঠছে। ওই স্পেসটা ছাড়া কর্পোরেট স্পেসটা ছাড়া তারই কোনো ব্যবসায় হয়তো এই আর্কাইভ হয়ে উঠতে পারে। এবং আমি যেটা আর্গিউ করতে চাইছি সেটা হচ্ছে দিস ইজ টপ ডাউন অ্যাপ্রোচ টু সার্ভাইভাল। আমি কোনো একটা সার্ভাইভালে অনেক কিছু গিয়ে ভাবলাম বেশি মুশকিল হচ্ছে ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজের ক্ষেত্রে, যেখানে এক্সচেঞ্জ ভ্যালু কিছুতেই ডিটারমাইন করা যায় না, সেখানে রিয়েল ভ্যালুকে কীভাবে বুঝবো? এক ধরনের মেটাবলিক রিস্ক যেটা ইকোলজিক্যালি ঘটছে, এখানে সেটাই যেন এসে পড়ছে খানিকটা সামাজিক ক্ষেত্রে। আমি বলতে চাইছি, আমি বলতে চাইছি তার উল্টো দিকে এক ধরনের আর্কাইভিং ফার্ম বিলোচনা এবং তার জন্য অন্তর্জালের যে বিকিরণ সংরক্ষণের যে মোড হতে পারে, যে মোডাস অপারেন্ডি হতে পারে, তার উল্টো দিকে অন্য এক ধরনের বিকিরণের কথা পাচ্ছে। রবীন্দ্রনাথের শিক্ষার বিকিরণকে শিক্ষার সূত্রে এক ধরনের ইভাঞ্জেলিকাল দায় ছিল, কিন্তু তারপরে 3 দশক আগে অন্য এক ধরনের বিকিরণের কথা বলছেন রবীন্দ্রনাথ সাহিত্যের, বিশ্ব সাহিত্য বলতে। সেখানে বিকিরণ ওই টপ ডাউন ডিসেমিনেশন ততটা নয় যতটা স্কুলার। একেবারে
সুন্দর কথা সূর্য চন্দ্রবংশী ও রাজাদের সূর্যকে কাহিনী বড় করে তুলে আছে, তার ঘরের মেয়েটিকে গিরিয়া গিরিরাচনা সর্বদা সঞ্চালন করতে চিন্তা করতেন। এইরূপে অনবরত মানুষ আপনার চারদিকে যে বিকিরণ সৃষ্টি করিতেছিল, তাহাতে বাহিরে যেন নিজেকে নিজে ছাড়াইয়া নিজেকে নিজে বাড়াইয়া চলিতেছে। আমি বলছি বিকিরণ সাহিত্যের প্রসঙ্গে বিশেষ করে দিস ইজ দ্য গ্রাউন্ড, দিস ইজ দ্য গ্রাউন্ডেড মডেল যা আমাদের ধন্যবাদ সুব্রত, কথা অনেক ভাবনা করে দিয়ে গেছে। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেক ভাবনা ঘুরিয়ে যাচ্ছে, কথা বলবে, প্রশ্ন করবে, সবাই কথা বলবে, সবাই প্রশ্ন করবে। সামনে বড়রা ফর্টি পেয়েছে, ছাত্রছাত্রীরা আগে তোমার প্রশ্ন করা অগ্রাধিকার তোমার, সেটা আমি আসবো। তার আগে আমি ছোট ছোট একটা প্রশ্ন করে শুরু করি। পৃথিবী থেকে আমি প্রথমেই জানতে চাইব যে যেহেতু ডিজিটাল মাধ্যমে সাহিত্যে বিকিরণ বলি, প্রচার প্রসার বলি, এই বিষয়ে কাজ করে চলেছে। এবং সেটা বিশেষ করেই বলব যে বড় সাহিত্যকর্মে প্রসারের বা প্রচারের খুব একটা সুযোগ ওর মাধ্যমে এখনো পর্যন্ত তৈরি হয়নি। কারণ যেটা বিশেষ করে রাজস্ব দুজনের কথা থেকে দুজনেই বলল মোটামুটি গত 1.5 দশকের একটি আরও কম ঘটনা পরবর্তী সময় 6-7 বছর হয়েছে। রাজস্ব একটু বেশি অডিয়েন্স তৈরি হয় গত 15 বছরের ইতিহাসের কথা বলতে। অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রযুক্তির উপযোগ এবং সাহিত্য ভাষা তার সঙ্গে সম্পর্ক, তার বিকিরণ সংরক্ষণের ইতিহাস অত্যন্ত নবীন, সেই উদ্যোগের মধ্যে আমরা আছি। এটা আরও কিছুদিন না গেলে ছবিটা আমাদের কাছে স্পষ্ট হবে, আর কিছুদিন গেলে আমাদের অভিজ্ঞতা আমরা লিখতে হতে পারবো, একটা ক্রিটিক্যাল ডিসটেন্স তৈরি হবে। সেই পরিপ্রেক্ষণীটা না এলে, সেই দূরত্বটা না হলে আমাদের পুরোপুরি এর মূল্যায়ন করাটা সম্ভব। তাও এই মুহূর্তে অভিজ্ঞতা থেকে আমি দুজনের কাছে জানতে চাই যে সাহিত্য কর্ম সে তো আকারে ছোট সংক্ষিপ্ত করে আসছে, সে আগেও হয়েছে আমরা জানি। রাজস্ব আমার রাজস্বিক গান বাজতে খুব সময় আমি আশা করেছিলাম সেটা অত্যন্ত গেল না, বেরো শিখছে যে যে যখন প্রথম আমাদের দেশে গান বাজার টেকনোলজি এলো, যে 1 ঘন্টা পড়া ফেল কীভাবে 3 মিনিটে স্কুলের মধ্যে করা যেতে পারে, তো সেসব ওর জায়গায় আমাদের ভালো করে বলতে হবে। তো পৃথিবী ওই দিকটা একটু বলে যে বড় সাহিত্যকর্ম পাঠ করতে অভ্যস্ত পাঠক শেষে দেখতে হচ্ছে 1000-2000 শব্দের একটা কোশ্চেন স্প্যান, প্রযুক্তি এর দিকে তো আছেই, সে বিষয়ে কথা বলে চালু করবে, কিন্তু তার সাহিত্যিক তাৎপর্য, তার ভাষাগত তাৎপর্য, কোনো মৌলিক পরিবর্তন আসছে সাহিত্যের মধ্যে। যেমন আমি বলছি আঙ্গিক উপন্যাসের কোনো জায়গা আছে এইভাবে তো বাংলা গল্প ডিজিটাল প্রচার মাধ্যমে 1000-2000 শব্দের উপন্যাস ছেড়ে দাও, ছোট গল্প লেখা, কোন গল্প লেখা, ছোট গল্প লেখা, এই যে সাহিত্যিক তাৎপর্য সেই জন্য একটু কথা আমাদের বলো। এবং যেহেতু ওই বড় জিনিসটাকে ছোট করতে হচ্ছে, আঙ্গিকগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া সম্পর্কে উপন্যাসই রাখতে হবে, ছোট গল্প তো ছোট গল্পের মধ্যেই লিখতে হবে। কাজে আমি মহাকাব্য পুরো লিরিকের মতো লিখতে পারবো, কাজে কমপ্লেক্স করতে হবে, কিন্তু মৌলিক যে স্ট্রাকচার আঙ্গিক সকলকে মেনটেন করতে সব মানে প্রায় অভাবে লিখে দিতে হবে। তার জন্য নতুন কিছু স্ট্র্যাটেজি লেখকরা তৈরি করছে, এটা একটা প্রশ্ন তোমার কাছে। আর রাজস্ব এই সূত্রেই বলা যেতে পারে, খানিকটা আমাদের এই সুব্রতর কথা সুব্রত যে অনেক বড় আন্তর্জাতিক রাজনীতি, পুঁজি, আধুনিকতা, মৌলিক প্রশ্ন, রাষ্ট্র ক্ষমতা এবং ক্ষমতায়নের রাজনীতি এই সব কিছুকে নিয়ে এলো। সেই প্রশ্নখানকে দুজনে ভাবে যে রাজস্ব সম্পর্কে জিজ্ঞেস করবো যে অডিয়েন্স নিশ্চয়ই ভালো মাধ্যম, এবং আমি সেটা বললাম যে অনেক মাধ্যম তৈরি হচ্ছে, যে রাজস্ব সম্পর্কে আমাদের বললো যে অডিয়েন্স ব্যাপারটা ওই ব্যাপারটা ওদের নতুন, কিন্তু ইতিহাস রয়েছে আমাদের রেডিও নাটকের মধ্যে বা কিছু টেলিভিশন সিরিয়াল, কিন্তু কিছু ইতিহাস রয়েছে। আমার যেটা প্রশ্ন হবে যে একটা তো যে পাঠকের কথা বলল, এই আধুনিক যান্ত্রিক প্রযুক্তির একটা বড় একটা স্বাধীনতার দিক আছে, সাহিত্যের একটা সীমাবদ্ধতা আছে অনেক দিক থেকে, যেটা কি বলছি তার খরচের দিক থাকে, পুঁজির দিক থাকে, সেইটা এখানে অপেক্ষাকৃত কম। 2 নম্বর, এটা সহজেই ছড়িয়ে যেতে পারে, অনেক 1 সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী জুড়ে
আন্তর্জাতিক মাধ্যমে তোমার বক্তব্য তোমার লেখা কিছু ছড়িয়ে দিল, সেই স্বাধীনতাটা রয়েছে। আর 3 নম্বর পাঠের যে ক্ষেত্র, সেই স্বাধীনতাও রয়েছে, যে আমি গাড়ি চালাতে, গাড়ির মধ্যে অডিও শুনতে পারি, আমি ট্রেনে বসে শুনতে পারি, আমি মাঠে বসে শুনতে পারি, তো মাঠে বসে হয়তো পড়া সবসময় সম্ভব নয়। কাজে এই নানা ধরনের স্বাধীনতা রয়েছে। একই সঙ্গে সঙ্গে পাঠকের বৃত্তির যে সম্প্রসারণ, সেটা অসম্ভব। কারণ যে লিটারেচার, সাহিত্য যেহেতু তার লিখিত মাধ্যম, কাজে সেটা এক ধরনের পাঠের অভ্যেস দাবি করে এবং ফলাফল লিটারেসি দাবি করে, অক্ষর পরিচয় দাবি করে। কিন্তু নাটকের ক্ষেত্রে বা শ্রুতি নাটকের ক্ষেত্রে সেটা গুণাগুণ কম হওয়ার জন্য অনেক বড় করে পাঠকদের কাছে বৃহত্তর পাঠক সমাজের পৌঁছে যাওয়ার সুযোগ। তো এই সেখানে অবশ্যই এই যে পাঠের রাজনীতি, এটা যখন আমরা ভাবি তখন আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি কতটা চলছে, অডিয়েন্স ঠিক তারা শুনছে। আমি মানছি যে সেই অর্থে সাহিত্য কোনোদিন সর্বজনগ্রাহ্য ছিল, মূলত মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিছুতে এদিক ওদিক ছড়িয়ে গেছে। সেটা গায়িকা আবার তুমি এটা পুরোপুরি একমত যে তথাকথিত মূলধারা সাহিত্য, তথাকথিত লোকসাহিত্যের এই বিভাজনটা বড় করে মেলে, এই যে লোকসাহিত্য বলে একটা ব্যাপার ছিল, সেটা নিশ্চয়ই ঠিক। কিন্তু অডিও স্টোরির যে বা এই ধরনের প্রযুক্তিগত যে নতুন নতুন শিল্প বা পাঠ, বিশেষ করে গল্পের কথা বলছি, গান বাজনার কথা বলবো না, নিশ্চয়ই মানে কমার্শিয়াল যেটা ফ্রি মেক্সিং ইত্যাদি, এইগুলো কথা তোমরা বলছি, সিনেমা গানের কথা বলছি। অডিও স্টোরির যে মোডটা, যে ওই নতুন আঙ্গিকটা, সেটা কি সত্যি এই স্মার্টফোন ব্যবহার করা মধ্যবিত্ত পাঠক তাদের বাইরে মনসমাজ সংস্কৃতি বিস্তার করতে পেরেছে? এটা সময় বিদ্যুৎ তোমার কাছে আপাতত এইভাবে আমরা শুরু করি, তারপর আমরা সুব্রতর কাছে আসবো, হয়তো আপনারা প্রশ্ন করবেন। যে প্রশ্নটা সৌরভটা করলেন সেটা হচ্ছে যে ডিজিটালি এই যে শব্দ সংখ্যা কমে আসার ফলে যে আঙ্গিকগত কোনো বদল হচ্ছে কিনা। হ্যাঁ, ভাষাগত একটা জিনিস যেটা বলি, সেটা আমি আগে খুব প্রথমে বলেছি, সেটা হচ্ছে কি হচ্ছে, তার কারণ হচ্ছে যে ভাষাগত বদল হচ্ছে। তার কারণ ভাষাগত বদল কিভাবে হচ্ছে, এই যে শুরুতে আমি বলেছিলাম যে খুব ছোট ছোট বাক্য এখন যদি কমলকুমারের মতো কেউ গদ্য লেখে ডিজিটালে, সেটা খুব পড়তে পরিশ্রম হয়ে যাবে, মানুষের করে তারা অ্যাকসেপ্টই করবে না। ফলে যারা ডিজিটালে লেখালেখি করছে তাদের মূল জায়গাটাই থাকে যে খুব ছোট ছোট বাক্যে আমি কথা বলবো, আমি লিখব, এবং দুই হচ্ছে যে আমি কতটা কম পরিসরে আমি আমার বক্তব্যটাকে পৌঁছে দেবো বা আমার ভাবনাটাকে পৌঁছে দেবো, এই হচ্ছে মূল জায়গা। এবারে বলতে গিয়ে দেখা যায় যে এটা আমরাও অনেক সময় এই জিনিসটা মানে এই গোটা প্রক্রিয়াটায় হাত দিই। কিরকম যে লেখক হয়তো একভাবে তো এবারে তো আমরা অনেক সময় এই বিষয়টায় হস্তক্ষেপ করি। কিরকম যে একজন একভাবে প্যারাগ্রাফ ব্রেক করছে, আমরা সেই জিনিসটাকে বদলে দিই, তার সঙ্গে কথা বলে, কখনো না বলি। হয়তো এইরকম যখন এটা নিয়ে খুব যুদ্ধ চলে যে উনি বলেন না আমি এইখানে থামবো, আমরা বলি দেখুন আমাদের এই প্যারাগ্রাফ ব্রেক করলে আমাদের একটা অর্থনৈতিক সুবিধা। কি সুবিধা? যত প্যারাগ্রাফ ব্রেক করবো, প্রত্যেক প্যারাগ্রাফের ব্রেকের যে জায়গাটা, সেইখানে একটা বিজ্ঞাপনী একটা জায়গা তৈরি হয়, যেখানে বিজ্ঞাপন ঢোকে, গুগল থেকে একটা বিজ্ঞাপন সেখানে ঢুকে পড়ে। এবারে কি যত প্যারাগ্রাফ ভাঙবো তত আমার বিজ্ঞাপন বাড়বে, যত বিজ্ঞাপন বাড়বে তত আমার রেভিনিউ বাড়বে। এখন এইভাবে গোটা জিনিসটাকে এটা করতে যে ইচ্ছা করে সবসময় তা নয়, কিন্তু এইভাবে আমাদেরকে শেখানো হয়েছে যে এইভাবে জিনিসগুলোকে ভাঙবে, এইভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করবে, ইচ্ছে করে না সবসময়। আমি জানি না কারণ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে যেটা আমি এই অভিজ্ঞতা মানে সেটা করিনি কখনো, যে এইটা করতে গিয়ে যে পাঠের ধারাবাহিকতা স্মুথলি করেছে, কন্টিনিউয়াস করে যাচ্ছে, সেটা তো বিক্রি করতে পারি।
সেক্ষেত্রে পাঠের অভিজ্ঞতা তো একটু ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে কি একটা ভালো সাহিত্যকর যে ভালো পাঠক দাবি করে সেই গুণমান কি করে রাখা সম্ভব? লেখকের পক্ষেও বলে, পাঠকের পক্ষেও বলে। মানে খুব বলতে কোনো দ্বিধা নেই আমার, যে সেটা অনেক সময় নিজের হাতে আমি নষ্টই করি। আমি খুব খোলামেলাভাবে বলছিলাম, নষ্ট করতে বলা হয় যে তার কারণ হচ্ছে যে আমরা ডিজিটালে যতটা আমাদের স্বাধীনভাবে কাজ করার একটা পরিসর থাকে, ততটাই আমাদের বেঁধে দেওয়া হয়। কীভাবে বেঁধে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসের শেষে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা তাগিদ থাকে। আমাদের বলে দেওয়া হয় যে এত লোকে যাতে তোমার এই প্ল্যাটফর্মে আসে তার বন্দোবস্ত করো। আমরা সেই বন্দোবস্ত করি যতটা মানে ভালোভাবে, যতটা একদম না চালিয়ে যত দূর সম্ভব যাওয়া হয় সেই চেষ্টাটা আমরা করি। কিন্তু এও ঠিক সবসময় পারি না। কিরকম ভাবে পারি না তার উদাহরণ হচ্ছে, ধরা যাক একজন উপন্যাস লিখছে, একটা ভাবনা থেকে যে এইভাবে আমি উপন্যাসটা লিখব, শুরু থেকে শেষ অবধি তার একটা ভাবনা স্রোত রয়েছে। তো আমি দেখলাম যে উপন্যাস চালাতে গিয়ে যে 13 নম্বর 14 নম্বর পর্ব থেকে মানুষের উপন্যাসটা পড়তে চাইছেন না। তখন এটা করতে হয়েছে, বা আগামী দিনেও হয়তো হবে, মন থেকে নয়, চাপ থেকে, যে তাকে আমায় বলতে হচ্ছে যে আপনি না এই উপন্যাসটা একটু যদি গুটিয়ে আনেন। এটা বলতে হচ্ছে তার কারণ যে ঔপন্যাসিক লিখছেন তিনি তার যে ভাবনা স্রোত, তিনি তার মতো ভাবছেন। আমাকে সবসময় এই ব্রিজটা খেয়াল করতে হচ্ছে, লেখক যা লিখছেন এবং পাঠক কি করছে, এই ব্রিজটা খেয়াল করতে করতে আমাকে যেতে হবে সর্বক্ষণ। ফলে এই যে রাজস্বীরা বলছেন কন্টেন্টের কথা, আমাকে এই কন্টেন্ট দিয়ে চালাতে হচ্ছে। এবং মাসে আমি যদি 100টা আমার কন্টেন্ট থাকে, তার মধ্যে আমি চেষ্টা করবো, এইটা আমার রাজনীতি, যে আমি 45টা থেকে 50টা ভালো কন্টেন্ট দেবো, আর বাকি 50টা এমন কিছু মশলাদার কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে যেখানে বিতর্ক থাকবে, যেখানে কেচ্ছা থাকবে, যেখানে যৌনতা থাকবে, যেগুলো আমি পুষ্টি দিয়ে অন্তত নিয়ে আসবো। আমার এই দরজাটা দিয়ে আমি ভিতরে ঢোকাবো, যে একদিকে বিতর্ক আছে, একদিকে কেচ্ছা আছে, দুটো তিনটে ঘর করে, সে তো আমি বলছি একটা ভালো অন্য একটা সাক্ষাৎকার, অন্য একটা গল্প, অন্য একটা কবিতা, সেটাও তো করতে পারে। এই অ্যাভিনিউগুলো আমাকে কিছু টোপ, খোলা কথা বলতে কিছু টোপ তৈরি করতে হয়, কারণ আমার টার্গেট থাকে মাসের শেষে। এই টোপও আমাকে তৈরি করতে হচ্ছে। পাশাপাশি এইটা আমার রাজনীতি, যে আমি টোপের পাশাপাশি যদি 4টে ভালো গল্প, যদি 4টে ভালো কবিতা, দুটো ভালো নিবন্ধ আমি তাদেরকে পড়াতে পারি, এবং সেটা যত বেশি পরিমাণে, একদিন হয়তো এই দিন আসবে বলে আমি বিশ্বাস করি, যে টোপগুলো আমাকে আর কাজে লাগাতে হবে না। আমি এই টোপগুলো আস্তে 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 আমি কাটিয়ে দেবো। আমি টোপগুলো কাটিয়ে, ছেলেবেলায় বাচ্চাকে খাওয়ানোর সময় কার্টুন চালিয়ে দেবো, বাচ্চা খাচ্ছে, কার্টুন চলছে। একটা সময় তার যদি খাবারটা ভালো লাগে, সে কার্টুনটা দেখ, মানে কার্টুন চলছে কি চলছে না তার সেটা মানে সে ভাববেই না এই বিষয়টা নিয়ে। সে তখন ওই ফুড হ্যাবিটে সে চলবে আর কি। তো আমাদের রাজনীতি হচ্ছে এইরকম, যে এইভাবে জিনিসটা, কিন্তু এই সত্ত্বেও আমি বলছি এই নির্মল কিছু সিদ্ধান্ত যেটা পাঠাভ্যাসকে বদল করছে। এবং আমি বলছি যে ফর্মগত যারা লিখছেন, এই যে আপনি বললেন যে অনুগল্প, অনুপন্যাস, হ্যাঁ, ছোট ছোট করে ফিচার, এই যে 1000-1200 শব্দের মধ্যে যে মূল কথাটা বলে দিচ্ছেন, বাকি আমার মানে শুরুটা এইভাবে করছি না, ভাষা এক নদীর মতো, মানে এইভাবে শুরু করছে, সরাসরি চলে আসছে। অমুক সাথে তখন অমুক চিঠি লিখেছিলেন বলে আমি প্রসঙ্গ শুনি, তাই কম, যাতে মানুষকে কম সময়, যতটুকু তিনি থাকছেন, সময় মহান, তাকে আমার লক্ষ্য হচ্ছে তাকে আমি মূল জিনিসটাকে তাকে দিয়ে দিতে পারি। এইটি হচ্ছে আমার এই বদলটা সত্যি হচ্ছে। সুন্দরবন থেকে বোঝালো কোনো সময় আমার বেশ আন্ডারস্টুড নেমে যাওয়া উচিত, যে মোবাইলওয়ালা, বাসনওয়ালা, শপিং মলের কাপড়ওয়ালা, সাহিত্যওয়ালা বলে মনে হতেই পারে আমাকে, কিন্তু ভালো নিশ্চয়ই রয়েছে, আমি সেটা অস্বীকার করতে পারি না। ছবিওয়ালা ছিলেন, আমি সেই কথাই একটু বলতে চাচ্ছিলাম, ওগুলো তো ছিলেনই, বরং
এই অর্থাৎ সোজা কথা সাহিত্য, তার সঙ্গে পুঁজি, তার সঙ্গে অর্থ, তার সঙ্গে লোক নেই, সাহিত্য পণ্য। এই যে সাহিত্যের পণ্য হয়ে ওঠা, এরও ইতিহাস কিছু নবীন নয়, বহুদিন আগে থেকে চলে আসছে। বহুদিন মানে পশ্চিমবঙ্গের বলতে শেক্সপিয়ারের সময়, রেনেসাঁসের সময় তিন জিনিস চলে আসছে। এমনকি আমরা এরকমও জানি যে দুজন আধুনিকতাবাদী সাহিত্যের কথা বলতে পারি, জেমস জয়েস এবং টি.এস. এলিয়ট, দুজনই ইংরেজি সাহিত্যের দিকপাল মানুষ, বিশ্বকের শুরু থেকে যারা কাজ করছে, তারা অত্যন্ত সর্বজনস্রোত সাহিত্য হিসেবে আমাদের কাছে পরিচিত। কিন্তু ভেতরের কথা আমরা জানতে পারি যে কীভাবে একটা লেখা, উপন্যাস, বড় উপন্যাস ইউলিসিস, জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস, একটা ছোট্ট অংশ লিখে জেমস জয়েসের বাজার চালাচ্ছে। সেই সময়টা কয়েকটি বিখ্যাত পিরিয়ডিক্যাল রয়েছে, পত্রিকা রয়েছে, তাদেরকে নাচাচ্ছেন এভাবে তিন চারটে, কাকে দিলে তার পুঁজির ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো হতে পারে। ইনভেস্টমেন্ট দু রকম, এক নম্বর কাকে দিলে ব্যাপারটা সবচেয়ে অর্থকরী হয়ে উঠতে পারে, আর দুই কাকে দিলে তার খ্যাতির বাজারের বাজার দর বেশি, আনন্দবাজার দেশের মতো, কাকে দিলে তার ওইখানে খ্যাতিটাও বেশি, খ্যাতিটাও চাই, অর্থটাও চাই, দুই চাই। কারণ ওই খ্যাতিটাও তার পরের কাছে যে ইনভেস্টমেন্ট, যত তার খ্যাতি প্রতিষ্ঠান করতে পারবেন তার কাছে পরের কাছে তত বেশি সাকসেস কাজে থাকে। বিশ্বকে শুরু কথা আমি যেটা বললাম, এর ইতিহাস বহু প্রাচীন। ন্যাচারালি নতুন টেকনোলজি, নতুন প্রযুক্তি এসছে, পুঁজিবাদের চূড়ান্ত জায়গা আমরা পৌঁছেছি, নির্মল পুঁজিবাদের জগতে আমরা পৌঁছে গেছি। কার্যকরী নাটক দিলে যাওয়া হচ্ছে সময় অর্থ সেকেন্ড নিতে পারে। তো সেই জায়গা থেকে কিছু কথা বলি। এবার আমি রাজস্বের কাছে এরপরে মূলত আমি অনেক কথা বলে গেছি, বাজে কথা বলে গেছি, মূলত আপনার কথা বলুন, আপনি যদি যা প্রশ্নটা না পৃথ্বীকে আরেকবার ধন্যবাদ এই পোপের কথাটা বলার জন্য। আমার কাছে সৌরভদা যে প্রশ্নগুলো রাখলেন, পাঠকের বৃত্ত ঠিক কতখানিটা বাড়ছে এবং তারা এই পাঠক তাদের চরিত্রটাকে মূলত তাই নেই আমি যদি বুঝে পাই। কিন্তু তার আগে পৃথ্বী যেটা বললাম তারই সাহিত্যের গণভিত্তিক, সাহিত্যের গণভিত্তি, তার আগে পৃথ্বী যে কথাটা বললো টোপ নিয়ে, এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলতে চাই। কারণ ওই আমার যে প্রশ্নটা করা হয়েছে তার উত্তরের সঙ্গে এই ব্যাপারটাও জড়িয়ে। এই যে পৃথ্বী বললো এই লেখাকে কিভাবে আঙ্গিক বদলানো, কিভাবে তার মধ্যে টোপের জায়গাগুলো ঢোকাবো, সেটাও পাঠকের চরিত্র নির্ধারণ করে দেয়। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার অনুভব করেছি যখন অডিও স্টোরির জন্য অনুবাদ এবং অ্যাডাপ্টেশন দুই করতে গেছি, বিশ্ব সাহিত্যে এবং বাংলা সাহিত্যে। প্রথম কথা হচ্ছে অডিও স্টোরির ক্ষেত্রে অন্তত, হ্যাঁ সে তো একটা বিরাট সাহিত্যের মহাসাগরকে মানুষের কাছে এনে দিচ্ছে, চিরকালই দিয়েছে, যার পাঠের কোনো অভিজ্ঞতাই নেই সে পর্যন্ত সাহিত্যের সাগর অবগাহন করতে পারে। মানে বস্তুত আমার অডিও স্টোরি জগতে লিখতে আসা এই জায়গাটা থেকেই, এই গণকৃষ্টির জায়গাটায় প্রবেশ করার জন্য আমি আজ থেকে ঠিক 5 বছর আগে ভোর গ্রীষ্মকালে এক ব্রহ্মডাঙ্গার মধ্যে এক অত্যন্ত নিরক্ষর এক ব্যক্তিকে দেখেছিলাম। তিনি জ্যৈষ্ঠের দুপুরে মাটি কাটতে কাটতে, গর্তের মধ্যে নেমে মাটি কাটতে কাটতে তিনি অডিও স্টোরি শুনছেন, সানডে সাসপেন্স। আমার মনে হচ্ছিল আচ্ছা তাহলে এই জায়গায় তো সাহিত্য এইভাবে প্রবেশ করতে পারে, প্রবিষ্ট হতে পারে, অনুপ্রবিষ্ট হতে পারে, তাহলে আমি এই মাধ্যমকে কাজে লাগাবো না। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, আমাকে যদি এই মানুষগুলোর কাছে, আমি খুব দায়িত্ব নিয়ে প্রান্ত বলে চিহ্নিত করছি, এই প্রান্তের শ্রোতাদের কাছে যদি সাহিত্যকে পৌঁছে যেতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র প্রান্তের শ্রোতাদের কাছে বলে নয়, যারা শহরে বসেও সমস্ত রকমের ইকুইপমেন্টস নিয়েও, যন্ত্রের সাহায্য নিয়েও যারা শুনছেন, তাদের কাছেও যদি আমাকে পৌঁছতে হয়, যাদের পাঠের অভ্যাস নেই তাদেরকে যদি আমাকে সাহিত্যমুখী করতে হয়, বা খুব খারাপ ভাষা বললে আজকে সকালে এখানে আলোচনা হয়েছে সাহিত্যকে খাওয়াতে হবে, খাওয়াতে হবে, তাহলে আমাকে কিছুটা তাদের দিকে পা বাড়াতে হবে, তাদের টার্মসে কিছুটা লিখতে হবে। আমাকে ওই যে জায়গাটা আমিও ওই একইভাবে করতে হবে, ইচ্ছে করে কিন্তু করতে বাধ্য। কি করতে হয়? এরা বিরাট বিরাট লম্বা বর্ণনামূলক উক্তি এরা পছন্দ করে, প্রকাণ্ড একটা প্যারাগ্রাফ চলেছে তো চলেছে, আমরা পড়তে পারি, কারণ আমাদের চোখ সেটাতে অভ্যস্ত,
আমাদের গান একটানা একই গলায় একই রকমভাবে করে চলা তাতে অভ্যস্ত নয়। ফলে সেরকমভাবে যদি আমি কিছু লিখি অবধারিতভাবে সেটা কোটান কোট ফ্লপ করবে, প্রডিউসার করবেন, এটা আমরা চাইছি না। ফলত অনেক বেশি সংলাপ ধর্মী হতে হচ্ছে। এখনকার যেটা বলছিলাম, এখন যারা লিখছেন তারা অনেকেই অডিও স্টোরি হওয়ার জন্য গল্প লিখছেন। তারা গল্পকে কীভাবে লিখছেন? তারা ছোট ছোট সংলাপ দিয়ে দিচ্ছেন। তাদের একটা লেখা আপনার পড়লে মনে হবে আমি যেমন একটা নাটকের বা সিনেমার সিন পড়ছি, অনেক বেশি সিনেম্যাটিক হয়ে উঠছে, লম্বা বর্ণনামূলক স্পেস থাকছে না প্র্যাকটিক্যালি। এই আঙ্গিকের পরিবর্তনগুলো হচ্ছে, খুব স্বাভাবিক। কিন্তু এর উল্টো দিকে যদি আপনি প্রশ্নটা করেন, তাহলে কি সাহিত্যিকের যদি লিখতে ইচ্ছে হয় সেরকম, তিনি যদি মনে করেন একটা জায়গায় এই ট্রিটমেন্টটা একটা লম্বা সাইকোলজিক্যাল একটা স্ট্রেচ দাবি করছিলেন, তাহলে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র মানে প্লেইং টু দ্য গ্যালারিজ বলে তাহলে আপনি শুধুমাত্র তাদের কথা বলে লিখবেন? শুধুমাত্র আপনি অ্যাকশন ধর্মী লেখা, অ্যাকশন মানে আমি ঘটনা ধর্মী লেখায় শুধু লিখবেন না। এখানে সম্পূর্ণত লেখকের নিজের সিদ্ধান্ত, নিজের বিবেচনার উপর তিনি কতখানি সুতো ছাড়বেন, কতখানি সুতো গোটাবেন। এটা কিছুটা পাঠকের মতো করে লিখতে হবে, নিজের জায়গাটা একেবারে না খুইয়ে দিয়ে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, বিশ্বাস করুন। আমি সিনেমা থেকে একটি উদাহরণ দেব। আমরা কি জানি, দীর্ঘক্ষণ যদি একটা সিনেমায় দৃশ্যে কোনো মানে ক্যামেরার মুভমেন্ট না হয়, কোনো রকম সংলাপ না থাকে, তাহলে লোকে বোর হয়ে যায়। বিখ্যাত সিন চারুকলা, সেই 7 মিনিট চারু এবার থেকে ব্যবহার করেছে, কোনো সংলাপ, কিন্তু আমাদের বুঝতে তো অসুবিধা হয় না। কিন্তু ওই সিনেমাটা সত্যজিতের মহাপুরুষের মধ্যে দেখানো সম্ভব ছিল। আমাদেরকে, আমরা যারা এই লেখালেখিটা করি, আমাদেরকে এটা করতে কম্প্রোমাইজ করতেই হবে। কারণ দেখুন, বিশেষ করে আরো যখন ক্লাসিকের কথায় যায়, আমি বেশিরভাগই ক্লাসিক অনুবাদ করেছি, অ্যাডাপ্ট করেছি, বাংলাতেও করেছি। আমার লেটেস্ট কাজটি আমার প্রথম বাংলার একটি ক্লাসিককে নিয়ে কাজ। সেটা আমি জানি না সেটা আপনারা বললে কিভাবে নেবেন, বা সেটা মানুষের কাছে যখন পৌঁছবে, সেটা এখনো প্রডিউস হয়নি, সেটা তারা কিভাবে নেবেন। সেটা হচ্ছে চণ্ডীমঙ্গলের আপেক্ষিক খণ্ড আমি করেছি। এটা সম্ভবত পয়লা বৈশাখ নাগাদ গল্পমিলের চ্যানেল আছে, সেটা হবে। আমাকে এর আগে সবসময় বড় অনুবাদ যে বিশ্ব সাহিত্যের কাজ করতে বলা হয়েছে, এবং সেগুলো মোটামুটি শব্দ। কাজে আমাকে যখন বলা হলো আমার কাছে বাংলায় কিরকম অ্যাকশন, অ্যাডভেঞ্চার সব কিছু নেই, আমি তখন তাদের জন্য আমাদের মধ্যে একটি চণ্ডীমঙ্গল আছে। ঘটনা চক্রে বা দুর্ঘটনা চক্রে বাংলার ইউজি স্টুডেন্টরা বাদ দিয়ে তার কথা কেউ বলে না, কেউ পড়ে না। কালকে তো কে আপনি বাইরে গিয়ে জিজ্ঞাসা করতে কেউ জানে, এটা হবে কেন, এই জায়গাটা তৈরি হবে কেন, কেন আমরা কালকে তো কুল্লরের গল্প জানবো না, কেন আমরা আমরা যে কোনো বিদেশি হিরোর নাম করে শুনতে পারবো, আমরা আমাদের কালকে কুল্লরা ঘনপতি লক্ষণের গল্প কেন জানবো? কিন্তু এদেরকে যদি জানা যায়, এদের কারোর 8 দিন ধরে গান শোনার ধৈর্য নেই, মানসিকতা নেই, সময় পাল্টেছে। কাজে আমাকে যদি আজকে চণ্ডীমঙ্গলের গল্প শোনাতে হয়, আমাকে আজকে মতো করে শোনাতে হবে। এবং অফকোর্স নতুন যে মাধ্যম তৈরি হয়েছে, তার দাবিতে আমাকে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের অনেক জায়গা নির্মমভাবে ছেড়ে বাদ দিতে হবে। আমি পাঠক হিসেবে সেটা ছেড়ে বাদ দিতে চাইনি, কিন্তু আমাকে মাধ্যমের খাতিরে লেখক হিসেবে আমাকে হৃদয়ের সাথে বাদ দিতে হয়েছে। কারণ একটা কথা, অন্যতম কারণ হচ্ছে লোকে শুনবে না, কি বাবু এত 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 খাবারের নাম, শুধুই খাবারের নাম শুনে যাচ্ছি, লোকে নেবে না। দ্বিতীয় কথা, খুব প্র্যাকটিক্যাল কারণ, প্রোডাকশন কস্ট হয়। কেউ তো আমাকে মাথা দিতে হবে, যিনি ইনভেস্ট করছেন টাকা, তিনি তো কাছ থেকে টাকা ইনভেস্ট করছেন, সেটা আমার মাথায় রাখতেই হবে। অতএব এই কম্প্রোমাইজগুলো মানে রক্তপাত করেও করতে হয়। কিন্তু জানি, আমিও বৃত্তির মধ্যে সহমত যে একদিন হয়তো আসবে, যেদিন হয়তো আমি জানি না, হয়তো পূর্ণাঙ্গ মনসামঙ্গল হয়তো লিখে দিতে পারবো, কিংবা কাউন্ট অফ মন্টি ক্রিস্টো 1200 পাতাই অনুবাদ করে দিতে পারবো, এবং লোকে হয়তো সেটা শুনবে, আনন্দ করে শুনবে, খেপে খেপে শুনবে না, হয়তো কোনো একদিন হবে। যেটা সুরমদা আরেকটু বলছিলেন যে কারা শুনছে,
দেখুন, ডেটা অ্যানালিসিসের জায়গা থেকে পরিষ্কার বেশ কয়েকটা জিনিস জানা যায়। কোন এজ গ্রুপ, কোন বয়সের শ্রোতারা শুনছে, কোথাকার শ্রোতারা শুনছে, মানে শুনছে শুধু না, কনজিউম করছে, পড়াশোনা সবই এগুলো জানা যায়। যেভাবে আগে টিআরপি করা হতো, ক্যালকুলেট করা হতো, এখন সেটা আরো সহজে ডিজিটালি করা যায়। সেই অনুযায়ী বলে এই অডিও স্টোরির শ্রোতাদের মধ্যে সত্যি একটা বড় সংখ্যা হচ্ছে মোটামুটি যাদের বয়স 15 থেকে 40, এরা সর্বাধিক। এই মুহূর্তে আমি আমার পার্সেন্টেজটা মনে পড়ছে না, কাজে আমি ভুল পরিসংখ্যান দেব না, সেই জন্য আমি পার্সেন্টেজের কথা উল্লেখ করছি। তাদের ঠিক পরে যারা আছে ঘটনাচক্রে, তারা হচ্ছেন 50 থেকে 70, এরা কিন্তু শুনছেন। অর্থাৎ যারা খুব কাজের মধ্যে থাকেন, মানে যে বয়সটায় কাজের ভিগর, লাইফ ফোর্স সবথেকে বেশি, তারা যেন কনজিউম করছেন। যারা একটু অবসরপ্রাপ্ত বা তার অবসরের দিকে যাচ্ছেন, তারাও শুনছেন। এর থেকে কি চরিত্র নির্ণয় করা যায়? আমার মনে হয় যে ক্রিটিক্যাল ডিস্টেন্সের কথা বলেন, সেই জায়গায় আমরা এখনো আসিনি। কিন্তু এটা মানব, অডিও স্টোরি বা অডিও যে কোনো জিনিসের গান হতে পারে, এর একটা বিরাট বড় গুণ আছে। এটা প্যাসিভ অ্যাক্টিভিটি হিসেবেও খুব ভালো কাজ করে। মানে আপনাকে সমস্ত পুরো মনোযোগটা দিয়ে শুনতে হয়। এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আপনি বলতে পারেন কেন পুরো মনোযোগটা দিয়ে কেন সে শুনবে না? অফকোর্স আজকে দাদার ব্রাদার্সের পুরো মনোযোগ ছাড়া শুনতে পারবো, কিন্তু তা নয়, এখনো পর্যন্ত সে জায়গায় পৌঁছতে পারি। আমাকে আমার লেখা দিয়ে বলুন বা উপস্থাপনা দিয়ে বলুন, এমন জিনিস তৈরি করতে হবে যাতে শ্রোতার পুরো অ্যাটেনশনটা সে নিংড়ে দাবি করে নিতে পারে, নিজের দিকে আঁকড়ে টেনে নিতে পারে। এইটা চ্যালেঞ্জ। যে সে ঠিক আছে, রান্না করতে করতে একজন অডিও স্টোরি শুনছে, আচ্ছা ঠিক আছে, একটু গ্যাসটা কমিয়ে রেখে শুনে আসি কি করে, এই জায়গাটা যাতে তৈরি হয়, এটা চ্যালেঞ্জ। আচ্ছা, মোটামুটি এই শ্রোতাদেরকে তাহলে কিরকম শ্রোতা তাহলে আমরা চাইছি? এই শেষটা কোনো বিষয়ের সঙ্গে এইরকম এমন শ্রোতাই চাইছি যিনি আজকে হয়তো ঋদ্ধ শ্রোতা বা ঋদ্ধ পাঠক, যার ক্রিটিক্যাল অ্যানালিসিসের ক্ষমতা হয়তো নেই, যিনি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ভ্যালুতেই শুনছেন, উপভোগ করছেন। তিনি যেদিন শুনতে শুনতে গল্পটা নিয়ে ভাবতে পারবেন, আমার মধ্যে সেদিন হয়তো আর একটা এগিয়ে যাবে। সেদিন এই মাধ্যমটিকে এক্সপ্লয়েট করা আমার যে কাজ, সেটি হয়তো খুব সার্থক হবে, আমার এটা দাঁড়াবে। কিন্তু যতদিন আমি ক্রিটিক্যাল ডিস্টেন্সের জায়গাটায় চলছি, অন্তত 10-15 বছর পর কিন্তু আমি আশাবাদী। আজকে আমরা ফিল্ম বা নাটককে নিয়ে যে আলোচনাটা করি, অডিও স্টোরি সেই জায়গাটা আজ থেকে 10-15 বছর পর পৌঁছতে পারবে বলে আমার মনে হয়। যদি আমরা তাকে মন দিয়ে শুনে প্রথমেই তাকে ছুঁড়ে না ফেলে ওটা কি হচ্ছে, ওটা অপসংস্কৃতি, এটা অনেকে করে, কিন্তু সেটা মনে হয় কতখানি জায়গা নেই। বিষয়টা এত ইন্টারেস্টিং এবং এত এই পরিসরটা বৃহৎ, এত জটিল, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক, পাঠ, লিখন, এত নানা প্রশ্ন সংযুক্ত রয়েছে। আলোচনা করতে রাত পুরো আমার নিজের মধ্যে অনেক প্রশ্ন উঠে আসছে, বলা হচ্ছিল করবার সুযোগ সময় নেই। বিশেষ করে এদের দুজনের কথা সূত্র ধরেই আমার সুব্রতর কাছে জানতে ইচ্ছে করছে। আমি আর সময় অলরেডি অনেক দেরি করে ফেলেছি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন রাজস্বিতার বক্তব্য শুনে বলি, আমি ওনার অনুবাদের তো প্রথম শুনেছিলাম সায়েন্স সাসপেন্স, একটা বক্তব্য আমার বলার, অডিও স্টোরি কিন্তু অনেক সময় বইয়ের বিক্রিটাকে বাড়ায়। একটা বই অনেক লেখকের আসছে যেগুলো নতুন শোনা যাচ্ছে, শুনলাম প্রতিটা শোনার পর তখন লোকে যাচ্ছে দোকানে অর্ডার দিচ্ছে, কিনে তারপর আবার পড়ছে, সেটা কাম। আর আমাদের এই রুমে একটা অভিজ্ঞতা আমি বলছি, আমাদের ইমাইল বাংলাতে একটা গল্প আছে, পড়তে হয় সবাইকে, পুরো বিশ্বব্যাপী যারা পিউজি সেকশন 1 শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অধ্যক্ষ।
এরপর মজা হচ্ছে আমরা ভাষা ভবনের স্টুডেন্ট, আমাদের লিটারেচার পড়তে হয়, পড়ি, অসুবিধা নেই। পরীক্ষার আগের দিন শিক্ষা ভবনের একজন স্টুডেন্ট আমার বন্ধু ফোন করছে, বলছে ভাই লিঙ্ক শেয়ার করো। লিঙ্ক দেবো কি, পিডিএফ বই কিনবে না? বলছে না না না, সানডে সাসপেন্সে লিঙ্ক দেবে, শুনে কাল পরীক্ষা দেবো। নিয়ে ও পরীক্ষা দিল, ওদের ভালোই নাম্বার পেয়েছে, কিন্তু অসুবিধা নেই, ওই একদিনে কভার হয়ে গেছে পুরোটা। আর না, এইটা কিন্তু বলা যায় না, কারণ বইটা, এটাই হচ্ছে কথা, পাঠের অভ্যেসটা চলে যাচ্ছে। যে বই পড়তে হয়তো পারি বইটা ওই পাঠটা থেকে পড়তে হয়তো তার 10 দিন লাগবে, কিন্তু এই 3 ঘন্টা এটা মেকআপ করে ফেলছে। আর ওই যেটা আপনি বললেন যে কন্টেন্ট রিলেটেড হয়ে যাচ্ছে টেক্সটটা, সাহিত্যের দিক থেকে কিন্তু আমি ওটা যতটা প্রাধান্য দেব, বইটা হাতে পড়া তার থেকে বেশি প্রাধান্য দেবো। এই কারণে যদি ছোট করে নেওয়া হচ্ছে, ওটা নিছক গল্প শোনার আনন্দে আমরা শুনতে পারি। পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ওটা অতটা ফ্রুটফুল নয় বা অতটা উপকারী নয়, কারণ এত নিখুঁত নিখুঁত জিনিস বাদ চলে যায় তাতে, বাদ দেওয়ার জন্য সেটা মনে হয় না। এবারে পুরো পরীক্ষার পক্ষে আমি সেইটাই, এই প্রস্তাবটাও এসেছে আমাদের কাছে। তুমি যে এই কথাটা বললে, পরীক্ষার্থী অন্ধ অডিও স্টোরি, এটা কি অর্থবান্ধব। এটা বলার জন্য একটা ছোট্ট মানে সংযোজনই বলবো, একটা প্রোডাকশনের জন্য নট অনলি অ্যাডাপশন যে করছে বা তার স্ক্রিপ্ট কিরকম হচ্ছে, তার পাশাপাশি আরেকটা ফ্যাক্টর ম্যাটার করে, যেটা বেতার নাট্য থেকে পোস্ট কোভিড অব্দি যে এতগুলো চ্যানেল ওপেন হলো, সেটা হচ্ছে ভয়েস আর্টিস্টের জায়গা। ভীষণ বড় এবং সেখানে স্টার কাস্ট, যে কন্টেন্ট জানে না, যে ওই বইটা পড়েনি, যে অথার সম্পর্কেও জানে না, জাস্ট বিকজ অফ স্টার কাস্ট সেটা শুনছে এবং তারপর ভালো লাগছে। এবং তারপর এটা হচ্ছে পৃথ্বী বললেন যে টোপের জায়গা এটাও বটে যে এইটা না তৈরি করলে পাবলিক হবে না, বিকজ ইটস অল অ্যাবাউট ভিউজ। ভিউজ So it's not all Thank you. about views. হ্যালো, হ্যাঁ কাছে হ্যাঁ, আচ্ছা টান করতে এখানে এসো। হ্যাঁ তার নাম্বার আছে তো আপনি যে কথাটা বললেন আপনার পরিপ্রেক্ষিতে বলি, আমি এই যে আপনি এই যে টেক্সট ছোট না আপনি না না দাঁড়াতে হবে না, প্লিজ বসুন। এই যে বলেন টেক্সট ছোট হয়ে যাচ্ছে, অনেক কিছু বাদ পড়েছে, অতটা ভালো লাগে না, একটু অন্যভাবে দেখুন। প্রথম কথা হচ্ছে পরীক্ষার জন্য অডিও স্টোরি লেখা হয় না, অডিও স্টোরি প্রডিউস করা হয় প্রথমত প্রধানত এন্টারটেনমেন্টের জন্যই। আমি যে মিস্টার ফিলিপ সিডনির কথা হচ্ছে মিক্সিং প্রফিট উইথ প্লেজার করতে চাইছি, সেটা আমি আমার দায়ের থেকে লেখকের দায় থেকে করতে চাই। প্রোডাকশন হাউসের কিন্তু আপনাদের পরীক্ষা পাস করানোর কোনো দায় নেই, আপনাকে আনন্দ দেওয়া তার দায়। আপনি যে সেটা করে পরীক্ষা দিতে যাচ্ছেন, মানে আপনি বলছেন আপনার বন্ধু, সেটা কিন্তু তারা নিজেদের দায় করছে, পরীক্ষা পাস করানোর কোনো দায় কিন্তু নেই। হ্যাভিং সেড দ্যাট, এমন প্রস্তাব আমার কাছে এসছে, আমার বা কাছে সিলেবাস দিয়ে দিয়েছে, আপনারা এইগুলো তাকে কি হয়, তাকে আমাদের পুরো পরীক্ষা দিতে শুরু করে। এটা হচ্ছে একটা খারাপ দিক। অন্য কথাটা হচ্ছে এই যে অনেক কিছু বাদটা দিয়ে যে টেক্সটটা তৈরি হলো, এটা কিন্তু একটা নতুন টেক্সট, মেটা টেক্সট তৈরি হলো। আজকে ড্রাকুলা বললে আমি খুব কমন একটা উদাহরণ দিই, বেশিরভাগ না ড্রাকুলার কথা বলছি কারণ ড্রাকুলা আমাদের সিলেবাসের কথাই যখন উঠবে, বেশিরভাগ লোকেরই ধারণা হচ্ছে ড্রাকুলা মিনা ড্রাকুলার আগের জন্য প্রেমিক ছিল। কোথাও এই ড্রাকুলা উপন্যাসে এই জিনিস নেই, লেখা নেই। তাহলে ধারণাটা এলো কোথা থেকে? কারণ 1992 সালে ফ্রান্সিস ফোর্ড কপোলা যে ড্রাকুলা ছবিটি বানিয়েছিল, তাতে তিনি এইটি দেখিয়েছেন, তো সবাই সেটাই দেখেছে এবং দেখে এটাই জানে। এটা ভুল, ঠিক কথা, কিন্তু এটা আমি অস্বীকার করতে পারি না যে ওই 1992 ড্রাকুলা মুভিটা সেটা একটা অন্য ড্রাকুলার অ্যাডাপ্টেশন, একটা মেটা টেক্সট হয়ে গেছে। আমি এটাকে নিজের সাফল্য মনে করবো যখন আমার লেখা বা অন্য কারোর লেখা অ্যাডাপ্টেড লেখাটা শুনে মূলে লেখাটা পড়তে যাবেন একজন শ্রোতা। আপনি যে এই কথাটা বললেন যে বইয়ে বিক্রি বেড়েছে, কাউন্টারপয়েন্ট পিসটা যখন হয়েছিল তারপর বহু লোকে গিয়ে কাউন্টারপয়েন্ট পিসটা খুঁজেছিল কলেজে, পাইনি ন্যাচারালি, কারণ বইটা আমিও পাবলিশ করি। এবং তারপরে কাউন্টারপয়েন্ট পিসটা অন্তত পক্ষে 2টি অ্যাভারেজ বাংলা পুরোনো অনুবাদ
একটি সম্ভবত সুধীন্দ্রনাথ রাহা নতুন করে বেরোলো, আর একটি তারপর গজেন্দ্র কুমার মিত্র, ওইটা বিক্রি বেড়ে গেল। গেল, এটা মানে আমি আমার বই বলে বলছি না, আধুনিক লেখকের ক্ষেত্রে তাই। কিন্তু দুটো টেক্সটেরই আমার মতে সমান মূল্য আছে। আজকে আমি যদি এই যে চন্দ্রমঙ্গলের কথা বললাম, এটা পরে যদি কেউ পরীক্ষা দিতে যায়, অবশ্যই সে ফেল করবে, তাকে করাই উচিত, তাকে এটা পড়ে যাওয়া উচিত পরীক্ষা। কিন্তু এর যে নতুন নাট্যমূল্য, অ্যাজ আ প্রোডাকশন এর যে নতুন মূল্যটা হলো, তার তো সম্পূর্ণ আলাদা মূল্য। আপনি একটা টেক্সট মানে একটা পাঠ টেক্সটের বিচারে একটা পারফরমেন্স টেক্সটকে আপনি বিচার করতেই পারেন না, এটা সম্পূর্ণ আলাদা। তাহলে বলতে হবে একই যুক্তিতে আপনার রবীন্দ্রনাথের 10 মিনিটের উপরে আসে 70 মিনিটের চারুলতাকে দেখাই উচিত, কারণ সেটা তো, কারণ চারুলতা ইজ নট নষ্ট, রাইট? কাজে ওইভাবে রিজেক্ট করা যায়। আমি সেটাই বলছি, আপনাকে যদি তার কোনো প্রশ্ন থাকে আপনার কাছে বিশেষ করে হ্যাঁ সেটাই বলছি। আমি আসলে এই পুরো আলোচনার সাথে নিজেকে সংযত করতে পারছি না। মানে পুরো আলোচনার সাথে যে আলোচনা করতে পারছি, আমি খুবই ভীষণ ভেতর থেকে ব্যথাই পাচ্ছি। কারণ পাঠ, পাঠক, অনুবাদ, এই শব্দগুলো বলাচ্ছে আপনি এন্টারটেইনার, এন্টারটেইন এগুলো ব্যবহার করবেন, পাঠ ব্যবহার করবেন, পাঠক ব্যবহার করবেন, অনুবাদক ব্যবহার করবেন। অনুবাদ করছেন আপনি, ঠিক আছে, আপনি পা কাঁপছে না, আপনার মুখ ধরপড় করছে না, আপনি অনুবাদ করছেন, সেই কথাটা বলে ফেলতে আমার নিজের গায়ে আছে। অনুবাদ, পাঠ, সাহিত্য, এইগুলো একটা অসম্ভব ব্যাপার, এটা একটা আলাদা ব্যাপার। এটা শুয়ে শুয়ে বাচ্চা সাথে আমার ছাত্রের ছেলে শুনে ওই অডিও শুনে শুনছে, ওইটা না, তার রাজনীতি আলাদা, অনেক বড় রাজনীতি। পাঠ করার আগে, পাঠক করার আগে তার রাজনীতিটা বুঝতে হবে কিভাবে আসছে। আর সাহিত্য চর্চা, হিউম্যানিটিস চর্চা, এই চর্চা একটা অন্য রকমের ব্যাপার, এটা সহজ ব্যাপার না, এত সহজ ব্যাপার না। আমার মতে মাফ করবেন, এটা খুব ডিসাইড একটা মানে আপনারা বলছেন, আপনারা প্রতিবারই স্বীকার করছেন যে আমরা ভুল করে ফেলেছি, পড়ানো করে ফেলেছি, সাহিত্য চর্চাকে বাড়িয়ে ফেলছি, আমাদের একদম অ্যাগ্রেসিভ ক্যাপিটালিজম একটা বিষয়। এই জিনিসটাকে একদম ভেতর থেকে জমিয়ে দিয়ে তারপরে শুরু করতে হবে কথা, বলে কথা মুশকিল। এটুকুই আমার ধন্যবাদ। আর তো বিশেষ করে সুব্রতকে সুযোগ পাচ্ছে প্রশ্ন আছে না না বাড়ি বলছি, সরি, আমি কি প্রসঙ্গে কথাটা বলছি? থ্যাংক ইউ, আমার কাছে কোনো প্রশ্ন না রাখার জন্য। না আমার আছে প্রশ্ন আছে। বললেন যে সাহিত্যিক খণ্ড বাংলা অনার্সের বাইরে কত জানে, কতদিনের জানার কথা ছিল। বাংলা অনার্সের বাইরে পাঠ্যবস্তু হিসেবে আর্থিক খণ্ডের মধ্যে একটা মূল্য নেই। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল সবসময় রাজবৃত্তের বাইরে লোকবৃত্তে কালিফোর্নিয়েটেড হয়েছে, রিসিভড হয়েছে নানা ধরনের পারফরমেটিভ প্র্যাকটিসের মধ্যে দিয়ে। হ্যাঁ, ফলে লেখা হয়েছিল পারফরমেন্সের জন্য, অথবা পারফরমেন্সগুলো এক জায়গায় ওই লেখায় কনসলিডেটেড হয়েছে, এভাবে ভাবা যেতে পারে হয়তো। কিন্তু আমি এটি বলতে চাইছি, আমি বারবার পুঁজির কথা আসছে, মুশকিল হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা এমন একটা জায়গায় মানুষকে নিয়ে গেছে যেখানে মানুষের সাবসিস্টেন্স লেভেল ওইটুকু উদ্বৃত্তকে পারমিট করে না যে তারা তাদের পারফরমেটিভ ফর্মগুলোকে ধরে রাখবে। আজকে যখন আমি বলছি যে একজন নৌকায় যেতে যেতে শুনছে, রেডিও চিরকালই শুনবেন, মুর্শিদাবাদে গাড়ি, কত গান রাস্তায় সন্তোষের রেডিওতে শুনেছি। আমি কোথাও একটা যেটা খুব ইন্টারেস্টিং, আমার কল্পনায় অডিও বুকের যে প্রতিভা সম্মান আছে, পারফরমেন্স, সেটা কোথাও সম্ভবত এই ট্র্যাডিশনাল কনভেনশনাল যে পারফরমেন্সের প্রতিভা সম্মান আছে তার সঙ্গে কি ঘিনত হচ্ছে। এটাই
ঠিক করে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, শুনে যাচ্ছে আমার কথা? হ্যাঁ না, বিশেষ করে ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন নেই। একটা দিকের কথা ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি থেকে আমার বিশেষ করে মনে হচ্ছে ওরকম কেউ করলোই না, সবার অনুমতি জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে প্রশ্ন করে যাচ্ছে সুব্রতর কাছে বা এদের দুজনের কথা বলি। এই সব চর্চাগুলো, এই আধুনিকতার কথা, এই প্রযুক্তিগত উন্নতি, তার এই সাহিত্যের গণভিত্তিক প্রসারণ বা সংগঠন, তার রাজনীতি, তার ক্ষমতা, তার বিনিয়োগ, লাভের যে কোনো ইকুয়েশন, সব কিছু আধুনিকতার বিশেষ ধারণ কিন্তু আমরা ফেলে দিচ্ছি এবং তার যে জনপ্রভ দিক, তার যে সংকোচন দিক, সেগুলো আমাদের আধুনিক দিকগুলো উঠে এলো। যেভাবে উঠে এলো না যে কোনো কারণে, সেটা ভাবতে হবে যে পুঁজি আমার পৃথিবী এবং রাষ্ট্রের কথা কিন্তু টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, তোমাকে করতে হবে প্রডিউসার, ইনভেস্টমেন্ট, এইসব বল আছে। তার মানেই কিন্তু চিরদিনই ছিল যারা পুঁজিবাদী তাদের উদ্দেশ্য স্বাভাবিক চিরদিন ছিল, একটা অংশে বেড়ে গেছে। মিনিমাম ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম প্রফিট, সেটাই ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে, এআইকে ব্যবহার করে আরো অন্য মাত্রা পেয়ে গেছে। ফলে একটা বই ছাপাতে লেখকের কাছ থেকে পাণ্ডুলিপি নিয়ে সেটাকে পুরো প্রসেসটার ভেতর দিয়ে নিয়ে গিয়ে বই ছাপা থেকে এখন পাঠকের বাড়ি অব্দি পৌঁছে যেতে কত মানুষের কত রকমের কর্মসংস্থান, সেটা কিন্তু অনেক কমে গেছে, অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে পথটা। আপনি একটা ঘরে বসে বসে গোটা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছেন। তার প্রসারণের দিকটা, তার গণতান্ত্রিক দিকটা, পাঠকের প্রসারিত সেদিকে নিশ্চয়ই আছে। কর্মসংকোচনের দিকটা কত মানুষ কাজ হারালে নির্মাণ, সংরক্ষণও হলো বা বিকিরণও হলো, কিন্তু এখন থেকে কেউ গেল না পুরো ব্যাপারটা। বিকিরণ হলো বটে, রবীন্দ্রনাথ যে বিষয়টা তুলেছে, রবীন্দ্রনাথ এই অর্থে বিকিরণের কথা বলেছে। এই কেমন বিকিরণ যে অনেক মানুষকে পেটে হাতিয়ে বসে পড়তে হচ্ছে আজকের এআই দিয়ে করলেন। আমি এই কারণে বলছি ছেলে মেয়েদের সাথে আজকের যে 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 আমাদের কর্মসংস্কৃতি, আমাদের ভারতবর্ষের ওটা খুবই কর্মসংস্কৃতি, বিশেষ করে শিক্ষিত তরুণ তরুণের যে সংকটের মধ্যে আছে তাদের কাছ থেকে এই বিষয়টা হবে বলে আমি আশঙ্কা করেছি। ওঠে শুরু থেকে দুটো কথা হবে। আমার আসলে নিজের কেন রবীন্দ্রের জায়গায় বলছে যে সাহিত্যকে আমি কেন ইন্টেনশনাল কালচারাল রিলেটেড দিয়েছি, কেন আমি ইন্টেনশনাল রিলেটেড দিয়েছি, কেন আমি টেক্সটের সঙ্গে, কেন আমি রক্তকরবীর সঙ্গে রক্তকরবীর পাণ্ডিত্য করতে চাইছি। এইটা কোথাও একটা বলছিলাম যেটা শিক্ষার ক্ষেত্রে ওই যাকে নিয়ে ইভ্যাঞ্জেলিক্যাল উদ্যোগ বলছে, আমার নিজের দৃঢ় বিশ্বাস সাহিত্যের সংরক্ষণের প্রধান ক্ষেত্রটা পাঠ, কথা, বাক্যে সংরক্ষণের প্রধান ক্ষেত্রটা প্রয়োগ। কিছুতেই সেটা তৃতীয় কোনো জায়গায় নয়, সেইটা রেখে যদি আমি অন্য কিছু করতে পারি। এখন আমি কেন এইখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে আমি যত ওই দিকে ঠেলছি তত আমি তার প্রাথমিক প্রায়োগিক ক্ষেত্রে কি আমরা করতে পারি আমার নিজের ধারণা। আর একটা জায়গা হচ্ছে যে এই একেবারে মাটির কাছাকাছি থাকে আমরা আর একটা প্রতিবেশী ভাষার সঙ্গে শুনতে পারি। এই যে আমি যে প্রয়োগের কথা বলছি, যে এখানে বলছিলাম যে আমি সেই পাঠ আমার প্রয়োগ শুনছি, মানে আমি এটাকে রিডিং অর্থে মানে পারফরমেটিভ অর্থে সেটাকে কোথাও পৌঁছে দিতে পারি কিনা। এবং আমরা জানি ওই যেটা প্রতিবাদ শুনে বড় মনে হচ্ছিল, আমি কি কোথাও ক্লিক আর রিসেপশনকে ঘুরিয়ে ফেলছি ডিজিটাল ডোমেইন। আমি যাকে রিডিং করছি 7000 রিডিং করছি, 7000 ক্লিকের সঙ্গে তার এই প্রসঙ্গগুলো আমি এবং আমি যে অ্যাটেনশন স্প্যানের কথা বারবারই উঠে এই মোডটা কোথাও একটা আর্ট ইনিশিও কম্প্রোমাইজ, যে সেখানে ওই মুনাফার কথাটা যে এইগুলো এই কথাগুলো নিয়ে আমার আমি একটা কথা বলি এবং হ্যাঁ আর একটা কথা ক্লিয়ার করি। এই ক্ষেত্রের মধ্যে অন্তর্জালের মধ্যে আমার নিজের ধারণা একটা সাবভার্সিভ এলিমেন্ট
থাকা সম্ভব। আমি নিজে বিচিত্রায় কাজ করেছি রবীন্দ্রনাথের যে রেডিও, এবং তার একটা প্রায়োগিক তো আছে, সেটা আমি একেবারেই অস্বীকার করছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মানে আপনারা জানেন সকলে যে বিচিত্রা ঠিক সংরক্ষণমূলক একটা উদ্যোগ নয়, একেবারে তার প্রয়োগ আলাদা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যতক্ষণ পর্যন্ত আমি তাকে সাবভার্সিভ একটা জায়গা থেকে ব্যবহার করতে পারছি, ততক্ষণ পর্যন্তই সম্ভবত আমার কাছে তার সার্থকতা থাকতে পারে। তার কারণ পুঁজির অন্যান্য ব্যবহারের তুলনায় সাহিত্যের একটা বেসিক জায়গা, ভাষা সাহিত্যে ভাষার একটা খুব বেসিক জায়গা হচ্ছে তাকে নিয়ে গ্রাউন্ডার ছাড়া ভাবতে বইয়েরই তার প্রধান জায়গা, এবং সেইখানে সর্বদা সেইটা আমাদের কোথাও একটা দরকার, এমনকি সংরক্ষণের কাউন্সিল। আপনারা খুবই মন দিয়ে এতক্ষণ ধরে এতক্ষণ শিখেছেন। আমাদের আজকের প্রথম দিনের তাত্ত্বিক যাবতীয় আলোচনা শেষ হলো। এরপর আমাদের পাশের বাড়িতে, যেখানে আমাদের একটা বড় মাঠ আছে, সেখানে একটা শান্ত অনুষ্ঠান হবে। আমাদের বিভাগের ছেলেমেয়েরা, যেহেতু এটা একটু সক্রিয় আলোচনার পরিসর, তারা একটু বাংলা ব্যান্ডের গান, এই সময়ের গান, তাদের নিজেদের আঙ্গিকেও খানিকটা গেয়েছে। তার মধ্যে নানা রকম বিশেষ রয়েছে, সেটা আপনারা দেখবেন, বিবেচনা করবেন। সেটা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করছি। সন্ধ্যে 7টা থেকে হবে। আর তারপর আমাদের এই ঘরে 7:30 পৌনে 8টা 45 মিনিটের অনুষ্ঠান। 7:45 নাগাদ আমরা এই ঘরে ফিরে আসবো। আমাদের সান্ধ্য আহারের ব্যবস্থা এখানেই আছে। আজকের মতো